কেমন আছেন সবাই? ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম। কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভালো আছি। আছি। আপনি কেমন আপনি আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে। আজকে আমাদের এসইও নিয়ে কথা হবে। এসইও বেসিক নিয়ে আমরা কথা বলবো আজকে। তো প্রথমে আমরা একটু বলি যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। এটা আমরা অলরেডি সবাই জানি। আজকে এসইও জাস্ট একটু অন কাইন্ড অফ থিওরিটিক্যাল আবার একটু অ্যানালাইটিক্যালও আমরা করব, মানে একটা কম্পিটিটর অ্যানালাইসিস করব। এছাড়াও একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় গুগলে এটার একটু বেসিকটা দেখব। তো যাই হোক, আমরা তো সবাই জানি যে সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিন হলো আমরা যেইখানে গিয়ে কোনো কিওয়ার্ড দিয়ে কোনো তথ্য সার্চ করি সেটাই সার্চ ইঞ্জিন, তাই না? তো আমরা এইখানে গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে অন্যতম সবচেয়ে একটা বড় সার্চ ইঞ্জিন। এছাড়াও ইয়াহু আছে, ডেকডাকগো আছে, অনেক কিছু আছে সার্চ ইঞ্জিনের মধ্যে। তো আমরা গুগল নিয়েই কথা বলবো। দেখেন এখানে গুগলে আমরা এই যেরকম কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমাদের যেটা দরকার সেই ধরনের কিওয়ার্ড দিয়ে আমরা কিন্তু সার্চ করি। তো সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এই যে আমরা একটা আমাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, এই রিলেটেড আমরা কন্টেন্ট আমরা গুগলের মধ্যে খুঁজি যে এই রিলেটেড কোনো কিছু আছে কিনা বা কি কি আছে। তো সেটা সার্চ দিলে গুগলে আপনাকে একটা রেজাল্ট দিবে। গুগলের মধ্যে যে যে সাইটগুলা ইন্ডেক্স করা থাকে সেই সাইটগুলো থেকে গুগলের সার্ভার থেকে এই রেজাল্টগুলো উইদিন 1 সেকেন্ডের মধ্যেই ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্টগুলো আমরা পাই। তো এখানে অনেক রেজাল্ট আসছে, দেখেন প্রচুর রেজাল্ট আসছে। এই রেজাল্টগুলো যে আসলো এটা কিসের উপর ডিপেন্ড করে আসলো? এই কিওয়ার্ডের উপরে। তাহলে এই যে সার্চ ইঞ্জিনের মধ্যে আপনি কোনো কিওয়ার্ড দিয়ে কিছু সার্চ করেন, তারপরে কিন্তু কোনো তথ্য আসে। তো আপনি সার্চ ইঞ্জিনের মধ্যে এটা সার্চ দেন, সার্চ দিয়ে আপনি প্রথম এই যে সাইটটা আছে বা যে আর্টিকেলটা আছে এটাতে ক্লিক করবেন, দেখবেন যে আপনি যেই তথ্য লিখে সার্চ করেছিলেন ওই রিলেভেন্ট তথ্য আপনাকে শো করছে। ঠিক আছে, দেখেন আমরা ট্রেন্ডিং দিয়ে সার্চ করেছিলাম ফ্যাশন ট্রেন্ডিং, তো এখানে ফ্যাশন ট্রেন্ডিং রিলেটেড আপনার আর্টিকেলটাই আসছে। তো আসলো একটা সাইট আসলো এইখানে সার্চ ইঞ্জিনে। তো সার্চ ইঞ্জিনে কি এরকম একটাই সাইট শুধু ওই ফ্যাশন ট্রেন্ডিং নিয়ে লিখছে এরকম একটা সাইট না, কিন্তু এরকম হাজার হাজার সাইট আছে। দেখেন এই যে সাইট, এই সাইট, প্রত্যেকটা পেজের মধ্যে এরকম 10 সাইট করে থাকে। একটা পেজে গুগলের একটা পেজে 10টা করে সাইট থাকে, এরকম ওরকম শত শত হাজার হাজার পেজ আছে যেখানে হাজার হাজার সাইট আছে। এই সাইটগুলো কিন্তু আপনার এই সাইটগুলো কিন্তু আপনার প্রত্যেকটা সাইটে ফ্যাশন নিয়ে লেখালেখি করে। কিন্তু এই সব সাইটের মধ্যে গুগলের এই প্রথম পেজ, এটাকে বলা হয় ফার্স্ট পেজ এবং ফার্স্ট র্যাঙ্কিং। এই চ্যাট না করি আমরা, হ্যাঁ কি বলে আমি কিছু বুঝতেছি না, কার কি কোত্থেকে কোন কোশ্চেন বা কোন অ্যান্সার আসছে। আচ্ছা যাই হোক, তো আমরা যেটা বললাম যে আপনি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলেন, সার্চ করার পরে এরকম আপনাকে প্রত্যেকটা পেজে 10 রেজাল্ট দেয়। তো শুধু ফ্যাশন ট্রেন্ড নিয়ে, মানে এই ফ্যাশন ট্রেন্ড এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার শুধু একটা পেজ কিন্তু লেখালেখি করে না, এরকম হাজার হাজার পেজ আছে যেখানে হাজার হাজার ওয়েবসাইট আছে, ই কমার্স সাইটও থাকতে পারে যারা ফ্যাশন ট্রেন্ড রিলেটেড প্রোডাক্ট আনে বা যারা ফ্যাশন ট্রেন্ড নিয়ে ব্লগ লিখে, এরকম অনেক পেজ আছে। সেই পেজগুলোর মধ্যে আপনার যে সাইটটা আছে, আপনার সাইটের যেই পেজটা আপনার এই গুগলের ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে আসে, এটাকে আমরা বলি গুগলের ফার্স্টে র্যাঙ্কিং করানো, বা এটাকে বলা হয় সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করানো, মানে গুগলে একটা পজিশন নিয়ে নেওয়া। এই কাজটা কিন্তু ডিপেন্ড করে এই কিওয়ার্ডের উপরে যে আপনি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করছেন। এবং আপনার ক্লায়েন্ট যখন, মানে এই এসইওর ক্ষেত্রে যেটা হয়, একটা ক্লায়েন্ট যখন কাউকে হায়ার করতে আসে তখন তারা বলে যে আমাকে এই কিওয়ার্ডের উপরে আমার আর্টিকেলটা লেখা আছে, এই কিওয়ার্ডের উপরে আমার আর্টিকেলকে র্যাঙ্কিং করাই দিতে হবে। তো ওই কাজগুলো আমাদেরকে রেগুলার বেসিসে করতে হয় এসইওর জন্য। এই র্যাঙ্কিং করাইতে গিয়ে আপনাকে তখন এই কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা ক্লায়েন্ট দিল, তখন আপনাকে কিওয়ার্ড নিয়ে অ্যানালাইসিস করতে হয় যে কিওয়ার্ড ক্লায়েন্ট দিয়েছে যেটা, সেটা নিয়ে তার আর্টিকেলটা ঠিকঠাক আছে কিনা, বা আরও অনেক ফ্যাক্টর আছে যেগুলো আমরা অন বাই অন একটু একটু করে দেখব। তো সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন করানো হলো যে গুগল হলো একটা সার্চ ইঞ্জিন, মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে গুগল নিয়েই কথা বলবো আমরা পুরোটাই। তো গুগলে আপনি একটা কিওয়ার্ড দিয়ে আপনার একটা ক্লায়েন্টের একটা পজিশন হয়তো এরকম আছে, হয়তো তার আর্টিকেল লেখা আছে এরকম 10 নম্বর পেজে, দেখেন 10 নম্বর পেজে যাই, হয়তো তার আর্টিকেল হলো এইটা ধরেন তার আর্টিকেল। তো এই আর্টিকেলটাকে তিনি বলছে যে আমারটা এই এত নম্বর পেজে আছে, এটাকে আপনি আমাকে ফার্স্ট পেজে নিয়ে যেয়ে দিবেন।
তাদেরটাও কিন্তু ফ্যাশন ট্রেন্ড 2021 এই কিওয়ার্ড কিন্তু আছে। তো এটাকে ফার্স্ট পেজে নিতে হবে আপনার। ধরেন এটা হলো অলরেডি ফার্স্ট পেজে কিন্তু অনেকগুলো আছে, সেই ক্ষেত্রে তাদের সাথে আপনাকে কম্পিট করে আপনাকে ফার্স্ট পেজে যাইতে হবে। এই কাজটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা দিয়ে থাকে। তো এই ফার্স্ট পেজে আসাটাকে আমরা একটু আগে বললাম, যেটা হলো সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করা, সবার সামনে আসা। এখন অপটিমাইজেশনটা কেন দরকার, মানে এই যে গুগলের সার্চ ইঞ্জিনে আমাদের অপটিমাইজেশনটা কিসের জন্য দরকার, আমরা একটু সেটা ক্লিয়ার করি। দেখেন, গুগলে যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করবে বা আপনার যেই ধরনের প্রোডাক্ট সেই ধরনের কিওয়ার্ড কিগুলো দিয়ে অডিয়েন্স সার্চ করে সেটা আপনি দেখলেন। ওই কিওয়ার্ডের উপর যখন কোনো অডিয়েন্স সার্চ করার পরে বা আপনি নিজেও সার্চ করলে দেখবেন, স্ক্রল করে আপনি এই প্রথম যে ওয়েবসাইটটা থাকে ফার্স্ট পেজে সেটা দেখেন। তারপরে আপনি এরকম হয়তো ফার্স্ট পেজের মধ্যেই যে কয়েকটা সাইট আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এই সাইটগুলাই দেখি, এবং এই সাইটে আপনি ক্লিক করে সাইটের ভিতরে যান। আপনার যে কাঙ্ক্ষিত তথ্য বা প্রোডাক্ট আপনি যেটা খুঁজছেন, সেই কাঙ্ক্ষিত তথ্য বা প্রোডাক্ট আপনি যদি এই সাইটের মধ্যে খুঁজে পান, আপনি কিন্তু সহজেই এই সাইট থেকে যাবেন না। বা এই সাইটে যদি আপনার কাঙ্ক্ষিত আর্টিকেলটা থাকে, এটা আপনি পড়ে শেষ করে দেখবেন যে তারা কিভাবে কি বলেছে। তারপরে কিন্তু আপনি এখান থেকে উপকৃত হওয়ার পরে হয়তো চলে যাবেন, আদারওয়াইজ আপনি তাদের অন্য আরেকটা পেজে যেতে পারেন। তো এই যে একটা অডিয়েন্স কিওয়ার্ড সার্চ করে আপনার ওয়েবসাইটে গেল, এর জন্য কিন্তু আপনাকে গুগলকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না। এবং এভাবে যদি আপনার গুগলে র্যাঙ্কিং থাকে, আপনার পেজে প্রতিদিন লাখ লাখ ভিজিটর যাবে, মানে বিনা খরচে অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে। এটা তো অর্গানিক্যালি আমরা গ্রোথ করেছি, মানে অপটিমাইজ করানো থাকে। তো এটার থেকে আপনি বিনা খরচে লাখ লাখ অডিয়েন্স আপনার ওয়েবসাইটে নিতে পারবেন, এবং এখান থেকে হিউজ পরিমাণের একটা সেল জেনারেট হয়। কারণ আমরা জানি মানুষ যখন কিছু খুঁজে তখন সে অবশ্যই এসে গুগলে সার্চ করে। তাহলে গুগলে যদি আপনি ফার্স্ট পেজে থাকতে পারেন, আপনি কাঙ্ক্ষিত কিওয়ার্ডটার উপরে যে কিওয়ার্ডটা মানুষ বেশি সার্চ করে, সেই কিওয়ার্ডটাতে যদি আপনার পজিশন ফার্স্টে থাকে, আপনি হিউজ অডিয়েন্স পাবেন। এর জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে গুগলের অপটিমাইজেশনটা শিখতে হবে বা অপটিমাইজেশন করতে হয় বা এসইও করতে হয়। তো আমরা আমাদের এসইও করার জন্য আপনাকে যে ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিবে, আপনি প্রথমে এসে সেই কিওয়ার্ডটা সার্চ করবেন। এখানে সার্চ করার পরে আপনাকে যেটা করতে হবে, যে আপনার পেজটা হয়তো 15 নম্বর পেজে আছে, মানে এইখানকার আপনার হয়তো আর্টিকেলটা এরকম 15 বা 20 নম্বর পেজে আছে, বা 50 নম্বর পেজেও থাকতে পারে, যেখানে থাকে। আপনি প্রথমে সার্চ করবেন। সার্চ করার পরে এইটা যেই আর্টিকেলগুলো প্রথমে আসছে, সেই আর্টিকেলগুলো আপনি ওপেন করতে পারেন। তো ধরেন আমরা প্রথমের যে 10টা পেজ আসছে, সেই 10টা পেজের আর্টিকেল নিয়ে আমরা অ্যানালাইসিস করব, তাদেরটা কেন সামনে আসলো। আচ্ছা, এর আগে একটা জিনিস দেখাই, যে এইখানে যখন আপনি আসবেন প্রত্যেকটা সাইটের, এখানে দেখবেন একটা ড্রপ ডাউন অপশন আছে। এইখান থেকে এই যে ক্যাস্ট, এইটাতে যদি আপনি ক্লিক করেন, এদের বর্তমান ওয়েবসাইটটা কেমন আছে এটা তো আপনি এখনই পাবেন এখানে ক্লিক করলে। যে এখানে ক্লিক করলে তাদের অবস্থাটা এরকম, বর্তমানে ওয়েবসাইটটা এরকম। প্রিভিয়াসলি যখন গুগল এটাকে ইন্ডেক্স করে, মানে গুগলে যখন এটাকে ইন্ডেক্সে নিয়ে নেয়, তখন কেমন ছিল সেটা আপনি দেখতে পাবেন। এই যে, ঠিক আছে, এটা তখন এরকম ছিল সাইটটা। তাদের হয়তো কোনো কিছু চেঞ্জ করেছে, বর্তমানে তার অবস্থা এরকম হতে পারে, তারা কোনো কিছুই চেঞ্জ করে নাই, ইন্ডেক্সে যেমন ছিল এখনো তেমনই আছে। তো আমরা এইখান থেকে মোটামুটি গুগলে মানে তাদের প্রিভিয়াসলি কেমন ছিল, এখন কি কি চেঞ্জ করেছে সেটা আমরা দেখতে পারি। এটা সরানো কেন, এগুলো আমরা চাইলে চেক করতে পারি যে তাদের অবস্থা কেমন ছিল, কি কি চেঞ্জ করেছে, বা অনেক ক্ষেত্রে ডিজাইনের চেঞ্জ থাকতে পারে। তো আপনি আপনার সাইটের গুগল যখন ইন্ডেক্স করেছে, তখন আপনার কি কি ইন্ডেক্স করেছে এই জিনিসটা চেক করা যায়, যে আমাদের সাইটের কোন কোন পার্ট গুগলে ইন্ডেক্স করা আছে, এটা খুব সুন্দর করে চেক করা যায়। এটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, খুবই মজার একটা ব্যাপার, সাইট দিয়ে তারপর আপনার ওয়েবসাইট যেটা আছে সেই সাইটের নামটা লিখতে হবে। সাপোজ আমরা দারাজ দিই, daraz.com.bd। এইটা দিয়ে দেখবো যে আমরা দারাজের কোন কোন পেজ এইখানে ইন্ডেক্স করা আছে। দেখেন, দারাজে 1.9 মিলিয়ন পেজ ইন্ডেক্স করা আছে, এবং এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দারাজের। এইখানে যত পেজ আসবে সব দারাজের সাইটের পেজ, অন্য কোনো সাইটের না। এভাবে আপনার ক্লায়েন্টের যে পেজটা থাকবে, মানে সাইটের পেজটা থাকবে, সেই সাইটের পেজটা চেক করতে পারেন। সাপোজ আমি এইটা চেক করতে চাচ্ছি, এই সাইটের কি কি জিনিস আমার এখানে ইন্ডেক্স করা আছে। তো আমি ক্লিক করলাম, HTTP-টা আমি বাদ দিয়ে দিব।
আচ্ছা, সার্চ করলাম। সার্চ করার পরে এইখানে যে রেজাল্টটা আসবে এটা শুধুমাত্র এই সাইটের জন্য। যে এই সাইটের কোন জিনিস Google এ ইন্ডেক্স করা আছে সেটা দেখতে পাবেন। এখন এই যে Google এ যেটা আসে অ্যাকচুয়ালি এটা কিন্তু এই যে আমাদেরকে যে একটা কিওয়ার্ডের অ্যাসপেক্টে বিভিন্ন সাইট দিয়েছে। এই সাইট কিন্তু একটা কিওয়ার্ডের অ্যাসপেক্টে দেয়। একটা কিওয়ার্ড বলতে আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করেছি তার যে মেইন কিওয়ার্ড সেটা দেখে যে এই টাইটেলের মধ্যে আছে কিনা। তখন দিবে। এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এইটার মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা। তখন দেয় মানে এই অনেকগুলো জিনিসের কম্বিনেশনে অ্যাকচুয়ালি Google র‍্যাংকিং দেয়। Google একটা জিনিসের উপরে যে দেয় এরকম না। ২০০ টা ফ্যাক্টর আছে টোটাল Google এর র‍্যাংকিং করানোর জন্য। Google র‍্যাংকিং ফ্যাক্টর এটা লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে ২০০ টা ফ্যাক্টর আছে। এর মধ্যে অনেক ছোট, অনেক বড় ফ্যাক্টর আছে। তো আমরা মেজর ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলব। ছোট ফ্যাক্টর বলতে এরকম ফ্যাক্টর আছে যে ধরেন Google এর যে আপনি যে ডোমেইনটা নিয়েছেন, এই যে ডোমেইনটা, এই ডোমেইনের এজ কত মানে কতদিন আগে এই ডোমেইনটা তৈরি করা। এই ডোমেইন আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছেন, এই ডোমেইনের যে নেম সেটার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ এগুলো ডিপেন্ড করে। এরপরে হলো আরো অনেক এরকম ছোট ব্যাপার আছে যে আপনার যে ওয়েব পেজটা আছে দেখবেন সব ওয়েবসাইটের এই ওয়েব পেজগুলোর ব্রাউজিং স্পিড এক না। ধরেন এটা আমি ব্রাউজ করলাম, এইটার ব্রাউজিং স্পিড যেরকম এটাতে দেখবেন যে তার চেয়ে তাড়াতাড়ি লোড হচ্ছে এরকম। এগুলোর উপরে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো আমরা জাস্ট মেজর ফ্যাক্টরগুলোর উপরে দেখবো যে কোন মেজর ফ্যাক্টর আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে ২০০ টা ফ্যাক্টর আছে। এখানে যে ডোমেইন এজ সহ এখানে অনেক কিছু আছে। ডোমেইন হিস্ট্রি এগুলো আপনি এই যে ২০০ টা ফ্যাক্টর আছে, ২০০ টা ফ্যাক্টর আপনি চাইলে করতে পারেন, সমস্যা নেই। বাট এখানে ছোট বড় সবকিছু মিলায় যত ফ্যাক্টর আছে সবগুলো এখানে তুলে ধরা আছে। তো আমরা জাস্ট মেজর ফ্যাক্টর নিয়ে কথা বলবো। তো Google-এ এই র‍্যাংকিংটা দিয়ে থাকে Google-এর এসইওটা করা হয় অ্যাকচুয়ালি ২টা জিনিসের উপরে। একটা হলো আপনার অন পেজ এসইও আর একটা হলো অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা আপনাদের নেক্সট ক্লাসে করানো হবে। অফ পেজ এসইও কি, অন পেজ এসইও কি সেটা আমরা বলবো আস্তে। অন পেজ এসইও হলো যে আপনি যে আপনার আর্টিকেল আছে, সাপোজ আর্টিকেল বা আপনার প্রোডাক্টের পেজ থাকুক, এরকম যে আপনার পেজটা আছে, এই যে ওয়েবসাইটের মধ্যে আপনার একটা পেজ আছে, এই পেজের মধ্যে কোনো কিছু পরিবর্তন করা। মানে এই পেজের মধ্যে কোনো কিছু পরিবর্তন করে এসইও ফ্রেন্ডলি করাটা হলো অন পেজ এসইও। মানে আপনার অন পেজের উপরে আপনি কন্ট্রোল করে আপনার ওইটাকে যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করছেন সেই কিওয়ার্ড ফ্রেন্ডলি করে দিচ্ছেন যাতে করে ওই কিওয়ার্ডের সাথে ম্যাচিং হয়, ওইটা দিয়ে সার্চ করলে আপনারটা সামনে আসে। এটা হলো অন পেজ এসইও মানে অন পেজের উপর আমরা চেঞ্জ করে যেটাকে অপটিমাইজ করে। আমরা যখন অ্যানালাইসিস করব এই কম্পিটিটরগুলো তখন আমরা দেখব যে অন পেজে কোন পার্টগুলো আমরা অ্যানালাইসিস করে আমাদেরটা দেই। আরেকটা হলো অফ পেজ এসইও যেটা আমাদের পেজের মধ্যে কোনো কিছু চেঞ্জ করব না। মানে হলো যে আমরা যে পেজটা ওপেন করেছি এটার মধ্যে আমরা কোনো কিছুই চেঞ্জ করব না। আমরা যেটা করব আমাদের এই সাইটটার বা আমাদের এই ধরেন এই পেজটা যদি আমরা র‍্যাংকিং করাইতে চাই, এই পেজের টাইটেল যেই জিনিসের উপরে আছে এই কিওয়ার্ড সহ আমাদের যে ওয়েবসাইটের লিংক আছে এই লিংকটাকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে পেস্ট করে আসব বা বিভিন্ন জায়গায় গিয়ে রেখে আসব যাতে করে এই কিওয়ার্ডের সাথে এই ওয়েবসাইটের লিংক থাকে সবসময়। এবং Google যখন বিভিন্ন ওয়েবসাইটগুলো মানে তার বটের মাধ্যমে দেখে যে প্রত্যেকটা ওয়েবসাইট তো তারা দেখে যে এই ওয়েবসাইটটা কি নিয়ে করা, তখন দেখে যে আপনার যে অনেকগুলো সাইটে গিয়ে বা অনেকগুলো যেই জায়গাগুলো Google ইন্ডেক্স করে সব জায়গায় গিয়ে যদি Google দেখতে পারে যে আপনার এই যে ফ্যাশন ট্রেন্ডস এইটা নিয়ে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে এই সাইটটা রিলেটেড আছে সব জায়গায়, অনেক জায়গায় পেয়েছে। মানে এটা অনেক সব জায়গায় খুঁজতে অনেক জায়গায় আর হিউজ নাম্বার অফ জায়গাতে আপনার এই সাইটটা খুঁজে পেল। তখন সে ধরে নিবে যে ফ্যাশন ট্রেন্ডের উপরে আপনার সাইটের যে লিঙ্কটা দিয়েছেন এই লিঙ্কটা খুবই পপুলার। তখন Google আপনাকে সার্চে দিবে। মানে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এই কিওয়ার্ডের সাথে তখন আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক করানো ছিল সেই ওয়েবসাইটের পেজটা আপনাকে শো করবে। এভাবে অফ পেজ মানে আমরা অফ পেজ বলতে যে আমাদের পেজের বাইরে অন্য কোনো পেজে কিংবা অন্য কোনো জায়গায় আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে রেখে আসা উইথ কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ড দিয়ে র‍্যাংকিং করতে চাচ্ছি। তো ওগুলোকে বলা হয় ব্যাকলিঙ্ক জেনারেশন, ব্যাকলিঙ্ক জেনারেট। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো এবং ব্যাকলিঙ্কের উপরে আপনারা চাইলে একটা গিগও দিতে পারবেন নেক্সট ক্লাসের উপরে। যাই হোক, তো আমরা বললাম যে কি জিনিস আসলে এসইও আমরা করবো কি জিনিসের উপর ডিপেন্ড করে। এরপর আসি হলো অন পেজের উপরে আসলে চেঞ্জ কি করা যায়। আপনাকে প্রথমে যেটা করতে হবে যে এরকম কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, সার্চ করার পর কম্পিটিটরের পেজে যাবেন। কম্পিটিটরের পেজে গিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে তাদেরটা
অন পেজে কি আছে, আপনারটায় কি আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে। তো আমরা দুই তিনটা নিলাম, আমরা দুইটা সাইট নিয়ে করি, কিভাবে অ্যানালাইসিস করতে হয় এটা আমরা দেখব। এই অ্যানালাইসিস করার জন্য আপনি একটা গুগল শিট নিতে পারেন। গুগল শিটে আমরা এই তথ্যগুলোকে অ্যানালাইসিস করতে পারি। তো কি অ্যানালাইসিস করতে হয় সেটা এখন আমরা এই গুগল শিটে একটু করে বসাবো, সেই সাথে আমরা এটাকে চেঞ্জ করব। আমাদের যেটা আছে সেটাকে যদি চেঞ্জ করার দরকার পড়ে সেই সাথে চেঞ্জ করব। তো আমি একটা নিউ ব্ল্যাঙ্ক একটা শিট নেই, আমি একটু সেভ করে রাখি যাতে পরবর্তীতে কাজ লাগে। competitor.analysis one page। আচ্ছা, যাই হোক, তো তাহলে দেখলাম আমরা যে একটা কিওয়ার্ড দিয়ে অনেকগুলো সাইট আসছিল, তার মধ্যে থেকে আমরা দুইটা, এরকম আপনি প্রথম পেজে 10টা নিয়ে করতে পারেন, আমরা দুইটা নিয়ে করব, দুইটা নিয়ে অ্যানালাইসিস করব যে তারা অ্যাকচুয়ালি কি দিয়েছে। প্রথমে যেটা হয় যে গুগল আপনি যে কিওয়ার্ডটা দিলেন সেই কিওয়ার্ড দিয়ে আপনার যে ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে সেটাকে চেক করে। অ্যাকচুয়ালি একদম প্রথমে ইউআরএলটা, তাহলে আমরা শুরুতে দিয়ে দিচ্ছি যে ইউআরএল কম্পিটিটরের ইউআরএলটা কি আছে। ইউআরএলটা দেওয়ার আগে আমরা আরেকটা পেজ নিয়ে নেই, যে ইউআরএলটা দেওয়ার আগে এখানে একটা সাইট দেই, যে কোন সাইটের জন্য, তাই না? এটা ভালো হবে যে ওয়েবসাইট, সাইট হলো সাইট দিলাম, ইউআরএলটা দরকার হয় তো আমরা ইউআরএল দিলাম। তারপরে হলো টাইটেল, যে এই ওয়েবসাইটে মানে এই ওয়েব পেজটাতে কি টাইটেল দেওয়া আছে সেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমি এখানে টাইটেল দিলাম, আমরা টাইটেল কিভাবে বের করে সবই দেখব। তাহলে টাইটেল লাগবে। এরপরে দেখেন আপনি যখন সার্চ করছেন, এটা হলো টাইটেল, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা টাইটেল, আর এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এটাকে বলা হয় কি? মেটা ডেসক্রিপশন। টাইটেলের সাথে এই মেটা ডেসক্রিপশনটাও আপনাকে অ্যানালাইসিস করতে হবে, তাদের মেটা ডেসক্রিপশনে কেমন দেওয়া আছে, আপনি কেমন দিয়েছেন। তাহলে আমরা মেটা ডেসক্রিপশন দিই, মেটা ডেসক্রিপশন। আচ্ছা, এরপরে আসে হলো H1 ট্যাগ। এটা কিভাবে করে এটা আমরা দেখব। এরপর হলো অল্টার ট্যাগ, ঠিক আছে? এই কয়েকটা জিনিস মোটামুটি আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়, ইউআরএল, টাইটেল, মেটা ট্যাগ, H1 ট্যাগ, অল্টার ট্যাগ। এগুলো আমাদের অন পেজের উপরে এই জিনিসগুলোকে দেখতে হবে, এই জিনিসগুলো করতে হবে যে কিভাবে আমরা এগুলো করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা ডু ফলো নো ফলো, এটা আজকে আর দেখাবো না, কারণ নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলার আছে। ডু ফলো নো ফলো এটা আমি আজকে দেখাবো না, এটা আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, যাই হোক, তো আমরা মোটামুটি এই 5টা জিনিস কিভাবে অ্যানালাইসিস করব একটা সাইটের অ্যাসপেক্টে, যে সাইটটা অলরেডি যে কিওয়ার্ডের উপর আমরা র্যাঙ্কিং করাইতে চাচ্ছি সেই কিওয়ার্ডের উপর অলরেডি র্যাঙ্কিং হয়ে আছে যে সাইটগুলো, সেই সাইটগুলোর অ্যানালাইসিস করব। তো প্রথমে আসি ইউআরএল এ। দেখেন আমরা এই ইউআরএল এ আমরা এই সাইটের এই সাইটটা র্যাঙ্কিং করানো আছে, এই সাইটের ইউআরএলটা আমরা এখানে নিই। দেখেন যে তাদের ইউআরএলটা কি দেওয়া আছে, এটা দেখেন এদের দেওয়া আছে হলো যে স্প্রিং সামার 2021 ফ্যাশন ট্রেন্ডস। আমরা কি কিওয়ার্ড দিয়ে দিয়েছিলাম? ফ্যাশন ট্রেন্ডস 2021 এই কিওয়ার্ড দিয়েছিলাম। মানে হলো আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছেন বা যে কিওয়ার্ডে র্যাঙ্কিং করাইতে চাচ্ছেন, আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই কিওয়ার্ডে তার ইউআরএলটা করতে হবে। এখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যাওয়ার পালা, মানে এইখানে আপনি তো দেখলেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবেন, তার ইউআরএল কি দেওয়া আছে এটা দেখবেন। মানে আপনার ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট সাপোজ ধরে নিলাম যে এরকম 50 নাম্বার বা 20 নাম্বার সাইটে আছে, আমরা ধরেন 10 নাম্বারটা থেকে আমরা একটু যাই, একটু ভিতরে চলে যাই, একটু দূরে চলে যাই, আমরা 14 নম্বর পেজে আছে সাপোজ। তো 14 নম্বর পেজে যে আছে এটা আমরা একটু ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখবেন যে আপনার ক্লায়েন্টের এই ইউআরএলটা কি দেওয়া আছে, এটা আপনাকে একটু দেখতে হবে। ধরেন এটা আমাদের ক্লায়েন্টের পেজ, তো ইউআরএল কি দেওয়া আছে এটা আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে আপনার ক্লায়েন্টের ওইখানে ফ্যাশন ট্রেন্ড 2021 এই টাইটেলটা মানে এই ইউআরএল এর মধ্যে, মানে ইউআরএল এর মধ্যে এই কিওয়ার্ড তিনটার কোনোটাই নেই, মানে এই ওয়ার্ডের তিনটার কোনোটাই নেই বা একটা আছে, তখন আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি এই ইউআরএলটা চেঞ্জ করে এটা আপনার অবশ্যই যে কিওয়ার্ডের উপর আপনি র্যাঙ্কিং করাতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা আপনাকে এখানে অ্যাড করতে হবে।
এটা হলো আমাদের ফার্স্ট কাজ, যে আমরা ইউআরএলটা চেঞ্জ করতে বলবো। এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, বা আপনি যদি পারেনও তাহলে আপনি নিজেও করে দিতে পারেন। আপনাকে এটা করতে হবে এরকম না, আপনাকে জাস্ট এই ইনফরমেশনটা ক্লায়েন্টকে দিতে হবে যে ইউআরএল এর এই জায়গাটাতে চেঞ্জ করতে হবে। এটা আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে এবং ক্লায়েন্ট তার ডেভেলপারের মাধ্যমে এটা চেঞ্জ করে ফেলবে। ইউআরএলটা কি বুঝেছি? জি ভাই। সেকেন্ড যেটা, সেটা হলো টাইটেল। এই টাইটেলটা এখন আমরা কিভাবে চেক করবো যে এটা টাইটেল কি দেওয়া আছে। এটার জন্য এদের যে কোড করা আছে সেই কোডিং এর ভিতরে আমরা যাবো। কোডিং এর ভিতরে যাই আমরা, একটু রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে ভিউ পেজ সোর্স এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এদের ওয়েবসাইটটা যে কি কি কোড নিয়ে করা সব কোড আসবে এখানে। এখন এই কোড দেখে আপনার মাথা নষ্ট করার কিচ্ছু নাই, মানে এত কোড এগুলোকে আপনাকে বুঝতে হবে এরকম না। আমরা যেটা করব সেটা হলো আমরা টাইটেল খুঁজবো, যে এখানে টাইটেল কোথায় আছে। এভাবে খোঁজাটা একটু টাফও হতে পারে আপনার জন্য। আপনি কন্ট্রোল এফ প্রেস করবেন, এরপর এখানে এসে একটা এই যে লেফট গেটার, এটা কি বলে, লেস দেন বলে, এটা আপনি ইয়া করবেন, করে এখানে টাইটেল লিখবেন। দেখবেন যে টাইটেল একদম উপরের দিকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। এই যে টাইটেলটা দেখাচ্ছে, এদের টাইটেলে এইটা দেওয়া আছে, এদের টাইটেলটা এভাবে দেওয়া আছে। এই টাইটেলটা আমরা নিলাম, এটা কিন্তু আমাদের একটা সাইট দিয়েছি, মানে সেই সাইটের টাইটেল। আচ্ছা, তাহলে এদের সাইটটা কোনটা, এদের সাইটটা আমি একটু বসাই। এরকম সাইটগুলো অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে। তাহলে আমরা এই সাইটের জন্য আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেটেড একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডের উপর কোন কোন ইয়েটা র্যাঙ্ক করছে, কোন ব্লকটা, এইটা তার টাইটেল হলো, তার ইউআরএল হলো এটা। আমরা এর অ্যাসপেক্টে এরকম 10টা যখন ওপেন করবেন, দেখবেন যে প্রত্যেকটাতেই ফ্যাশন ট্রেন্ডস এই কিওয়ার্ডটা আছে। তো আপনারটাতেও অবশ্যই তখন ওই কিওয়ার্ডটা অ্যাড করতে হবে যদি না থাকে। এরপর আসি টাইটেল। দেখেন তাদের টাইটেল আছে কি, দি 12 স্প্রিং 2021 ফ্যাশন ট্রেন্ড, এই যে এই কিওয়ার্ডটা। কারণ আপনার টাইটেলটাকে চেক করতে হবে যে এইখানে এই কিওয়ার্ড আপনার টাইটেলে দেওয়া আছে কিনা, এটা আপনাকে মাস্ট বি চেক করতে হবে। আর লাস্টে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটটাও দিতে পারেন এই টাইটেলের সাথে, যদিও এটা ম্যান্ডেটরি না। আমাদের যেটা লাগবে সেটা হলো কিওয়ার্ডটা আমার টাইটেলের মধ্যে আছে কিনা, আমাদের ইউআরএল এর মধ্যে এই কিওয়ার্ড আছে কিনা, আর বার হলো লাস্ট ওয়ান যেটা, সেটা হলো টাইটেলের মধ্যে আছে কিনা। এরকম করে এই যে ধরেন এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, সেটা আপনি খুলবেন, এটা রাইট বাটনে ক্লিক করবেন, ভিউ পেজ সোর্স, ঠিক আগের মতোই কন্ট্রোল এফ, আসে না কেন। আচ্ছা, এইখানে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে আপনি ঠিক আগের মতোই টাইটেল খুলবেন। এদের টাইটেলে কি দেওয়া আছে দেখেন, এই যে টাইটেলটা আমরা কিন্তু যে কিওয়ার্ডের উপর করব সেই কিওয়ার্ডটা একটু পাশাপাশি রাখার চেষ্টা করব। হ্যাঁ, এদেরটাতে আছে দেখেন, এ ফ্যাশন এডিটর প্রেডিক্ট দ্য বিগেস্ট ট্রেন্ড ফর 2021, কিন্তু ক্লায়েন্ট দিয়েছে আমাদের ফ্যাশন ট্রেন্ড 2021, এটাকে পাশাপাশি রাখার চেষ্টা করতে হবে, মানে এটা পাশাপাশি থাকে যেগুলো দেখবেন র্যাঙ্কিং করানো আছে ওগুলাতে। তো এই যে আপনাদের যে চেঞ্জ, মানে আমাদের ক্লায়েন্টের পেজের যে কোথায় তাহলে চেঞ্জ করতে হবে, আমরা এটা ক্লায়েন্টকে কম্পিটিটরের অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এভাবে বলে দিব যে তুমি যে ফ্যাশন ট্রেন্ডসটা দিয়েছো ওটাকে পাশাপাশি রাখো। এই যে দেখেন ফ্যাশন ট্রেন্ডস, মেইন কিওয়ার্ডটাকে মাস্ট বি আপনাকে পাশাপাশি রাখতে হবে। এই দেখেন 2021 ফ্যাশন, এই যে এই কিওয়ার্ডগুলোকে, মানে আপনাকে মাস্ট বি ফ্যাশন ট্রেন্ডটা ইম্পর্টেন্ট এখানে, মানে এরকম আপনার যে কিওয়ার্ডটা থাকবে মেইন কিওয়ার্ড, সেটা আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে একটু পাশাপাশি রেখে টাইটেলটা তৈরি করার জন্য। তাহলে আমরা কিভাবে টাইটেলে চেঞ্জ করব আমরা সেটা দেখলাম। আমাদেরকে দেখতে হবে যে এইগুলো আমাদের যে ওয়েব পেজ আছে সেগুলোতে এগুলো এরকম ঠিকঠাক আছে কিনা, যেভাবে কম্পিটিটরেরটা আছে আপনারটা ওভাবে আছে কিনা। এভাবে এরকম না যে হুবহু কম্পিটিটরের টাইটেল কপি করে নিব, এটা তো আবার প্লাগারিজমের মধ্যে পড়বে, এটা আমাদের করা যাবে না। আমরা যে টাইটেল দিয়েছি জাস্ট ওই টাইটেলের উপরে কিওয়ার্ডটা ঠিকঠাক মতো বসাইতে হবে। টাইটেলটা বুঝেছি? জি স্যার। আচ্ছা, এরপর আসি মেটা ডেসক্রিপশনে। দেখেন এখানে কিন্তু শুধু টাইটেলের উপর ডিপেন্ড করেই যে এইটা পেজে আসে, প্রথম পেজে আসে এরকম না। এর নিচে দেখেন আরেকটা ডেসক্রিপশন আছে, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এইখানেও কিন্তু আপনাকে মাস্ট বি কিওয়ার্ড দিতে হবে।
আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্কিং করাইতে চাচ্ছেন এখানে আপনাকে মাস্ট বি ওই কিওয়ার্ডটা দিতে হবে এবং পাশাপাশি ঠিক আগের মতো যেটা বললাম আপনাকে পাশাপাশি রাখতে হবে। এটা আপনি কম্পিটিটরটা যখনই দেখবেন তখনই দেখবেন যে ঠিক এভাবেই আসছে, এভাবেই আসছে। তাহলে আমাদেরকে কি করতে হবে যে মেটা ডেসক্রিপশন আমাদের কম্পিটিটরের কি দেওয়া আছে এটা আপনি দেখতে পারবেন। ঠিক একইভাবে ভিউ সোর্সে গিয়ে এখানে আপনি মেটা লিখে সার্চ করেন, মেটা এখানে এরকম থাকে অ্যাকচুয়ালি মেটা নেম বা অনেক ক্ষেত্রে মেটা ডেসক্রিপশন থাকে। মেটা ডেসক্রিপশন কই, আচ্ছা যাই হোক আমি একটু দেখাচ্ছি, একটুখানি খেয়াল করেন। এটাতে এক এক সাইটে এক এক রকম থাকে, এরকম মেটা ডেটা দেখতে পাচ্ছেন না, এরকম অনেক ক্ষেত্রে মেটা নেম ডেসক্রিপশন এরকম লেখা থাকে, বাট এখানে মেটা ডেটা দিয়েই ম্যাক্সিমামটা করা। আপনি মেটার কন্টেন্টগুলো একটু দেখবেন। কন্টেন্ট বলতে এই যে মেটা ডেসক্রিপশনের যে কন্টেন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এই যে এখানে দেখেন কিওয়ার্ড যেটা এই যে 2021 ফ্যাশন ট্রেন্ড, এই যে বরাবর যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনে ওই টাইটেলের সাথে সামনে আসে। একমাত্র এই লিঙ্কটাই টাইটেলের সাথে সামনে আসে। আমাদেরকে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার যে মেটা কন্টেন্ট বা মেটা ডেসক্রিপশনটা আছে ওইটাকে আপনার সুন্দর করে এই কিওয়ার্ড ওরিয়েন্টেড করতে হবে, কিওয়ার্ডগুলোকে পাশাপাশি রাখতে হবে। ওই আমার কার্সার হয়ে গেল, হ্যাং হয়ে গেল না? শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখ আমার এই কাজ তো খুঁজে পাচ্ছিলাম না। ওকে, তাহলে আমরা এইভাবে তিনটা জিনিস দেখলাম। একটা হলো আপনাকে ফার্স্ট অফ অল ইউআরএল দিতে হবে, দ্বিতীয়টা হলো টাইটেল, তিন নাম্বারটা হলো মেটা ট্যাগ। এই যে মেটা ডেসক্রিপশন এটাকে বলা হয় মেটা ট্যাগও বলে বা মেটা ডেসক্রিপশন বলে। এই মেটা ডেসক্রিপশনটাকে আপনাকে সুন্দর করে ওই কিওয়ার্ড যেন থাকে মেটা ডেসক্রিপশনে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আপনাকে এই যে আপনার যে ভিউ সোর্স ফাইল আছে এইখানে এসে মেটাটা দিকে সার্চ করেন, মেটা কন্টেন্ট, এই দেখেন মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশনে আপনি কি কন্টেন্ট দিয়েছেন এটা ইম্পর্টেন্ট। এখানে দেখেন তো এরা যে মেটা ডেসক্রিপশনে কন্টেন্ট দিয়েছে এখানে কোনোভাবে আছে কিনা ওইটা, যে এদেরটা সামনে আসবে, এদেরটা কি ওটা আছে? দেখেন তো ফ্যাশন ট্রেন্ড টাইটেলে কিন্তু ছিল, টাইটেলে ছিল দূরে দূরে, তারপর এটা কাছাকাছি করতে হবে, মেটা ডেসক্রিপশন এভাবে চেঞ্জ করতে হবে। বুঝেছি? এরপরে আসি হলো H1 ট্যাগ। H1 ট্যাগটা আপনাকে দেখতে হবে যে H1 ট্যাগে কম্পিটিটরের কি আছে আর আপনার কি আছে। তো H1 আপনি এখানে লিখে সার্চ করলেই হবে। H1, এই যে দেখেন H1 ট্যাগ আসছে, এইখানে কি দেওয়া আছে এটা আপনাকে দেখতে হবে। এই যে দি বিগেস্ট, এই যে 12 সেম জিনিসটা আছে তাদের এখানে H1 ট্যাগের মধ্যে। এই যে সামার ট্রেন্ড 2021 সামার ট্রেন্ড, এইখানে আমাদের এই মেটা ডেসক্রিপশনে হয়তো ক্লায়েন্টের এটা আসলে অন্য কোনো ফ্যাক্টর বেশি ছিল যার কারণে হয়তো সামনে আসছে, কিন্তু এইখানেও আমাদেরকে ওই কিওয়ার্ডটা দিতে হবে যে কিওয়ার্ডটা আমাদের টার্গেট। এই কিওয়ার্ড যে কিওয়ার্ডের উপর আমরা র্যাঙ্কিং করাই সেই কিওয়ার্ডটা আমাদেরকে এইখানে দিতে হবে। তো আমরা তাহলে আমাদেরটা দেখি যে এরকম আছে কিনা। আমাদের ভিউ সোর্সে যাই, H1 ট্যাগটা আমাদের কি আছে এটা দেখতে হবে। H1 ট্যাগ ফ্যাশন এডিটর 7 বিগেস্ট ট্রেন্ড, এই যে আছে কিন্তু আমাদের কি আছে পাশাপাশি নেই। এটা আমাদেরকে অবশ্যই এটা ক্লায়েন্টকে বলতে হবে যে এমন করে টাইটেলটা লেখেন যেন পাশাপাশি থাকে সেম করে। আচ্ছা, এদেরটা আমরা অন্য আরেকটা সাইট দেখি, এই সাইটেরটাও দেখি যে এই সাইটে কিভাবে আছে। এদেরটা একটু দেখি, H1টাই দেখি। এই দেখেন টপ 10 ফ্যাশন ট্রেন্ডস, আমি বলছি মেইন কিওয়ার্ডটা পাশাপাশি থাকতে হবে ফ্যাশন ট্রেন্ডস H1 ট্যাগে। এদেরটাও ঠিক এভাবেই দেওয়া। তার মানে আমাদেরকে এই চারটা জিনিস, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট যে চারটা আমরা দেখলাম, যে টাইটেল, লিঙ্ক মানে আপনার যে ইউআরএলটা আছে, টাইটেল, ইউআরএল, মেটা ট্যাগ মানে মেটা ডেসক্রিপশন, আর হলো H1 ট্যাগ। এই চারটা আপনাকে মাস্ট বি ওই কিওয়ার্ডের উপর মানে বেসিস করে হতে হবে। তো আপনার ক্লায়েন্টের তাহলে পেজটা আগে দেখতে হবে যে তার পেজটা আসলে এই চারটা ঠিকঠাক মতো আছে কিনা। যদি না থাকে তখন আপনাকে ওগুলোতে চেঞ্জ করতে হবে। এরপর আসি হলো অল্টার। এটা কি? এটা হলো ইমেজের উপর ডিপেন্ড করে। ইমেজ যেগুলো আছে, ইমেজ ফাইলগুলো, দাঁড়ান আমি দেখাই। এই যে যেগুলো ইমেজ দেওয়া আছে এখানে অল্টার ট্যাগ ইউজ করা যায় ইমেজগুলোর মধ্যে।
তো অল্টার ট্যাগটা তো আমি আসলে না দেখাইলে বুঝাইতে পারবো না আপনাদের, কারণ আপনারা বুঝবেনও না। এদের এখানে কোনো অল্টার ট্যাগ দেখছি না, এটাতে দেখি একটু। আপনি যদি ফ্যাশন ট্রেন্ড রিলেটেড কিওয়ার্ড ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে ওই ট্যাগও ওই অল্টার টেক্সটও ইউজ করতে হবে। এই যে দেখেন এখানে অনেকগুলো ইমেজ ইউজ করেছে তারা, অনেকগুলো ইমেজের কিন্তু এখানে লিঙ্ক, অনেকগুলো ইমেজ। কিন্তু দেখেন এইখানে এসে এটা কিন্তু এই একটাই ট্যাগ, এই ইমেজ ট্যাগ এখানে শুরু হয়েছে, এটা হলো স্টার্টিং, এন্ডিং কিন্তু আবার এইখানে আছে, এখানে কোথাও একটা এন্ডিং আছে। স্টার্টিং এন্ডিংটা আমরা একটু দেখি, কোথায় এন্ডিং, ওই লিংকের এন্ডিং হলো যে অল্টার নিচে। বুঝতে পারছি না আসলে এন্ডিংটা কই। আচ্ছা যাই হোক, সে যেখানে এন্ডিং হোক, এখানে এন্ড হয় নাই, যেখানে আমরা দেখতেছি আর কি। এই যে অল্টার যেটা দেখতে পাচ্ছেন, এই যে রিলেটেড টেক্সট, এগুলো আমাদের ফ্যাশন রিলেটেড টেক্সট, সেক্ষেত্রে আপনাকে ওই কিওয়ার্ডগুলো অ্যাড করতে হয়। ঠিক আছে, এই যে কমা কমা দিয়ে যেগুলো ইউজ করছে না, এগুলো আমাদেরকে, হ্যাঁ বলেন। এখানে কই আমি খুঁজে পাচ্ছি না। এই যে লিংক ডাটা টেস্ট আইডি লিংক নিচের দিকে এই যে হাইপার জানি না কেন আমার তো চোখে ধরতেছে না। আচ্ছা যাই হোক, যেখানে ইন্ড হোক, এরপরে ইন্ড হবে, এর আগে ইন্ড হবে না, এটুকু শিওর। যাই হোক, তো আমরা যেটা বললাম যে এইখানে এই অল্টার টেক্সট যেটা, এইখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে, কারণ গুগল যখন এটা রিড করে তখন সে ইমেজ তো ইমেজ দেখে বুঝতে পারে না, সে অল্টার টেক্সট দেখে বুঝে যে এটা ফ্যাশনের উপর ইমেজ তৈরি করা। বা এখানে ফ্যাশন ট্রেন্ড 2021 যদি দেন, তাহলে গুগল এই ইমেজটা যখন রিড করবে তখন বুঝতে পারবে যে এই ইমেজটাও ফ্যাশনের উপরেই তৈরি করা। তখন গুগল আপনাকে মানে আপনাকে যখন র্যাঙ্কিং করবে তখন আপনাকে একটা ভ্যালু দিবে যে না, এই সাইটের যা যা দেখেছি টাইটেল বা অন্যান্য যে জিনিসগুলো গুগলের র্যাঙ্কিং হেল্প করে, সবগুলাই অ্যাকচুয়ালি ফ্যাশন ট্রেন্ড 2021 উপর ডিপেন্ড করে করা। তো এক্ষেত্রে আপনাকে ওরা একটা নির্দিষ্ট পরিমাণে ভ্যালু দিয়ে দিবে, কারণ এখানে বলেছে আমাদের মেজর ফ্যাক্টরটা আমরা এখন বললাম, কিন্তু এরকম 200টা ফ্যাক্টর আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ওয়ান পেজে আমাদেরকে শুরুতে কি কি চেঞ্জ করতে হবে। একটা মানে পেজকে এসইও করতে গেলে আমাদের ওয়ান পেজে কিভাবে কম্পিটিটরকে অ্যানালাইসিস করবো, এরকম আপনাকে 10টা কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, তারা কিভাবে দিয়েছে আপনাকে দিতে হবে, দেন আপনাকে ওটা চেঞ্জ করতে হবে। এরপরে ওয়ান পেজে আরো একটা ব্যাপার আছে, যে এই যে আপনি কিওয়ার্ড, যেটা আপনার মেইন কিওয়ার্ড, এই যে ফ্যাশন ট্রেন্ডস 2021, এখন আপনাকে চেক করতে হবে যে এই পুরা ফ্যাশন ট্রেন্ড 2021 আপনার কম্পিটিটরে কতবার একসাথে ইউজ করা আছে, কতবার ভিন্নভাবে ইউজ করা আছে। যেরকম ফ্যাশন ট্রেন্ড, এটাও কিন্তু নাম্বার অফ ইউজ, কতবার ইউজ করা আছে, এটা আপনাকে একটু চেক করতে হবে। এটা কিভাবে চেক করবো, আমরা ঠিক সেম ভাবে আমরা কন্ট্রোল এফ দিব, এখানে আপনি ফ্যাশন ট্রেন্ড লিখে সার্চ করলে ওরা আপনাকে এই পেজের মধ্যে কয়বার ইউজ করা আছে এটা বলে দিবে। এই দেখেন ফ্যাশন ট্রেন্ড, এরা একবার ইউজ করেছে। এখানে নিচে আসেন, ফ্যাশন দিয়ে আলাদাভাবে দিচ্ছে এখানে, ও আমরা ফ্যাশন ট্রেন্ড দিই বলেছি, যে ফ্যাশন ট্রেন্ডস কয়বার ইউজ করা আছে সেটা আমরা দেখবো। এখানে দেখেন জাস্ট 2 টাইমস আছে, এখানে যে দেখতে পাচ্ছি না 3 টাইমস আছে, মানে 3বার ইউজ করা আছে। এরপর আপনি শুধু ফ্যাশন লিখে সার্চ করেন যে শুধু ফ্যাশনটা কয়বার আছে, এটা আপনি দেখবেন। তো এইগুলো নাম্বারগুলো আপনার কিন্তু ইম্পর্টেন্ট, যে আপনার এই পেজের মধ্যে ফ্যাশন কিওয়ার্ডটা কতবার ইউজ করা আছে, কারণ গুগল কিন্তু এটাতেও আপনাকে হেল্প করবে যে কতবার অ্যাকচুয়ালি ফ্যাশন ট্রেন্ড বা ফ্যাশন ট্রেন্ড যেটা কিওয়ার্ড আপনার, সেটা কতবার আপনার আর্টিকেলের মধ্যে ইউজ করেছেন, এটা আপনাকে হেল্প করবে। এখন যদি এরকম হয় আপনি আর্টিকেলটা না লিখে শুধু ওই কিওয়ার্ডই বারবার দিয়ে দিলেন, সেক্ষেত্রে গুগল আপনাকে র্যাঙ্কিং দিবে, বলবে যে না এই পেজের মধ্যে এতবার কিওয়ার্ড ইউজ করা আছে, হয়তো আপনাকে র্যাঙ্কিংও দিবে। কিন্তু এইখানে আরেকটা ব্যাপার থাকে, আরেকটা ব্যাপার কি, এই যে এই আর্টিকেলের মধ্যে যখন আমরা যাচ্ছি তখন খুব সুন্দর একটা আর্টিকেল লেখা আছে, যে আর্টিকেলটা আপনার অডিয়েন্সরা পড়বে এবং এখান থেকে অনেকক্ষণ আপনার পেজে ভিজিট করবে। এই আর্টিকেল যতক্ষণ শেষ নয় ততক্ষণ তো পড়তেই থাকবে। এটা যখনই আপনি শুধু কিওয়ার্ড দিবেন, ওই উপরের দিকে উঠে নেবেন। আচ্ছা, এই আর্টিকেলটা মনে করেন ওনার যতক্ষণ দরকার ততক্ষণ তো আপনি এই আর্টিকেলটা পড়বে, মানে এখানে তারা কিছুক্ষণ স্টে করবে। এখন যখন শুধুমাত্র আপনি আর্টিকেল দিবেন, মানে শুধু আর্টিকেল এই কিওয়ার্ডটা দিচ্ছেন, মেইন কিওয়ার্ড, এরকম 50-100 বার আপনি ইউজ করছেন শুধু কিওয়ার্ড, আপনার এখানে কোনো সাজানো গোছানো কোনো আর্টিকেল নেই যেটা থেকে মানুষ উপকৃত হবে, সেই ক্ষেত্রে আপনার ভিজিটর আসা মাত্রই কিছু পাবে না, বের হয়ে যাবে। মানে এই যে ডিউরেশনটা, যে আপনার পেজে ভিজিটর কতক্ষণ আপনি রাখতে পারলেন, এটার উপর ডিপেন্ড করে আপনার র্যাঙ্কিং দেয়।
তাহলে আপনার যদি ওই জিনিসটা করে থাকেন, গুগল আপনাকে র্যাঙ্কিং দিতে পারে, এই র্যাঙ্কিংটা টেম্পোরারি হবে। যখন আপনার অডিয়েন্স এরকম সব অডিয়েন্স বের হয়ে যাবে, তখন গুগলের নোটিস করবে যে আপনার পেজ থেকে কেন অডিয়েন্স বের হয়ে গেছে। তখন আপনার এটা ডিপলি যখন দেখবে, তখন যদি দেখে আপনি কোনো সুন্দর আর্টিকেল না লিখে বা সুন্দর এটার কোনো ডেসক্রাইব কোনো কিছু না লিখে যেটা মানুষের উপকার হবে এরকম না লিখে আপনি শুধু কিওয়ার্ড দিয়েছেন এবং কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্কিং করিয়েছেন গুগলের এটা দুর্বলতার সুযোগ নিয়ে, সে তখন আপনার এটা বুঝতে পারা মাত্রই আপনার অ্যাকাউন্টটা গুগল থেকে সে ডিলিট করে দিতে পারে। আর্টিকেলটাকে তো র্যাঙ্কিং হারাবেই, সেক্ষেত্রে আপনার এই ইন্ডেক্স থেকে আপনার লিঙ্কটাও ডিলিট করে দিতে পারে। ওইটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। অ্যাকচুয়ালি এসইও আবার কয়েক ধরনের হয়। একটা হলো আপনার হোয়াইট হ্যাট, যেটা গুগলের সমস্ত অ্যালগোরিদমকে ফলো করে, মানে যা যা ফ্যাক্টরের উপর তারা র্যাঙ্কিং করে সেই ফ্যাক্টরটা আপনি সদ উপায়ে অবলম্বন করে আপনার এই পেজ থেকে র্যাঙ্কিং করিয়েছেন, এটাকে বলা হয় হোয়াইট হ্যাট এসইও। আর আপনি যদি এরকম শুধুমাত্র বললাম একটা যে শুধু কিওয়ার্ড ইউজ করেছেন, এটাকে বলা হয় গ্রে হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। মানে আপনি অসৎ উপায় অবলম্বন করে আপনি এসইও করেছেন, ওটা টেম্পোরারি হবে। একটা সময় গিয়ে কিন্তু গুগল বুঝতে পারবে আপনার অ্যাকাউন্টটাকে, মানে র্যাঙ্কিংটাকে আপনার ধ্বংস করে দিবে, ওইখানে আর থাকতে পারবেন না। এরকম হতে পারে যে গুগলের ইন্ডেক্স যেটা আছে ওইখান থেকে আপনাকে বাতিল করে দিতে পারে, যে তখন আপনার গুগলের র্যাঙ্কিং তো দূরে থাক, আপনাকে গুগলে খুঁজে পাওয়া যাবে না। আবার অনেকে আর একটা কাজ করে, সেটা হলো এই যে আমরা ব্যাকলিং করলাম একটু আগে, ব্যাকলিং যে এই যে দেখেন এখানে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের উপরে এটাতে যদি ক্লিক করেন এখানে একটা লিঙ্ক আছে, এই কিওয়ার্ডের উপর ক্লিক করলে এই লিঙ্কে নিয়ে যাবে এবং এই লিঙ্ক এই কিওয়ার্ডের উপরেই বেসিস করে লেখা। এই লিঙ্কে আপনি যান, দেখেন এই লিঙ্কটা কিসের উপরে লেখা। সময় নিচ্ছে, তো এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে দেখেন এই যে কিওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, ইউআরএল এ তাদের এই কিওয়ার্ড আছে, তার মানে অবশ্যই এই আর্টিকেল এই কিওয়ার্ডের উপরেই লেখা, ঠিক আছে। তো আমরা যদি আচ্ছা একটু সময় নিই, সমস্যা নেই, ওই পেজটা যদি ভিজিট করেন দেখবেন এই কিওয়ার্ডের উপরে তারা খুব সুন্দর করে একটা আর্টিকেল লিখেছে। এখন ওটা হলো আমার নিজস্ব আর একটা এই ওয়েবসাইটের পেজও হতে পারে, আবার অন্য কোনো মানুষের একটা পেজও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস ফলো রাখতে হয়। এই যে আমি লিঙ্কটা এখানে দিয়েছি, মানে এখানে কারো একটা লিঙ্ক দিয়েছি, তার জন্য কিন্তু খুবই পজিটিভ এই কিওয়ার্ডের আসপেক্টে। আমার নেট চলে গেছে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে ভাই, আমার সাইট তো লোড নিচ্ছে না, আমি তো মনে ভাবতেছি আচ্ছা এই সাইটের কোনো প্রবলেম হতে পারে, যাই হোক এটা আমি বাদ দিয়ে দিলাম। আমরা যেটা বলছিলাম যে এইখানে যে লিঙ্কগুলা, এই যে এটাতে যদি ক্লিক করি তাহলে এই রিলেটেড আপনার যে এই রিলেটেড আর্টিকেল আছে বা এই রিলেটেড প্রোডাক্ট আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। এরা যে সাইটটা রেফারেল দিয়েছে সেই সাইটে নিয়ে যাবে। সেটা হতে পারে তাদের এই সাইটের অন্য একটা পেজ, হতে পারে অন্য আরও একটা সাইট, এরকম হতে পারে। তো আপনি যে এই যে কিওয়ার্ডের অ্যাসপেক্টে একটা ব্যাকগ্রাউন্ডে একটা লিঙ্ক দিয়েছেন, এটা যখন গুগল রিড করে তখন এইটা তারা গুগল একটা পরে এটা দেখে ফেলে যে এই কিওয়ার্ডের অ্যাসপেক্টে একটা লিঙ্ক দেওয়া আছে অন্য একটা সাইটে, সেই সাইটের এই কিওয়ার্ডের অ্যাসপেক্টে একটা ভ্যালু গুগল দিয়ে দেয়। যেটা যদি ফ্যাশন ট্রেন্ড 2021 হতো তাহলে তারা ওই কিওয়ার্ডের অ্যাসপেক্টে ওই লিঙ্কটা একটা ভ্যালু পেত, যেটা ব্যাকলিঙ্ক আমরা বলেছিলাম যে কিওয়ার্ডের অ্যাসপেক্টে করতে হয়। তো এইখানে ডু ফলো নো ফলো একটা ব্যাপার আছে, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো যে ডু ফলো নো ফলো কি। আজকে মোটামুটি অন পেজের এতটুকুই দেখবো, এরপরে আমরা আসবো হলো পিপিসিতে। অন পেজের মোটামুটি যা বলেছি আজকে এতটুকু বুঝেছি কি আমরা? জি স্যার, বুঝতে পারছি স্যার। কোথাও কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? না স্যার। এখন আমরা যাই হলো যে পিপিসিটা কি। পিপিসি এটা অ্যাকচুয়ালি কি জিনিস? এটাকে বলা হয় পে পার ক্লিক, পিপিসি। মানে হলো আমরা ধরেন এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম, একটা কিওয়ার্ড দিয়েই দেখাবো আর কোথাও যাবো না। এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে এই সাইটে ধরেন 1000 মিলিয়ন পার্সন যাচ্ছে, অডিয়েন্স যাচ্ছে, এখানে 1000, 2000, 10,000, 20,000, 50,000, 1 লাখ যাই যাক, এখানে কিছু অডিয়েন্স যাচ্ছে। এগুলোর জন্য কিন্তু এই সাইটের অনার গুগলকে একটা কানা করিও পে করছেন, মানে একটা সিঙ্গেল অ্যামাউন্টও গুগলকে পে করছেন। এরা অর্গানিক্যালি তাদের পেজটাকে অপটিমাইজ করে সামনে নিয়ে গেছে, যেখান থেকে অডিয়েন্সরা ভিজিট করছে। কিন্তু দেখেন এদের আবার র্যাঙ্কিং নাই। এই যে সাইটটা দেখতে পাচ্ছেন কনজিউমার ট্রেন্ড, এদের কোনো র্যাঙ্কিং নাই, কিন্তু তবুও তারা ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনটা দখল করে আছে। এইটা কেন? কারণ তারা হলো আপনার পেমেন্ট করে এখানে ফার্স্ট পজিশনে আছে।
আপনি তো ফ্রিতে অডিয়েন্স নিচ্ছেন, আর এই যে যেগুলোতে অ্যাড দেখতে পারেন তাদেরকে পেমেন্ট করতে হয়। র্যাঙ্কিং নাই কিভাবে বুঝবো? কোনটা? এই যে এটা বললেন যে র্যাঙ্কিং নাই, এটার যদি অর্গানিক্যালি র্যাঙ্কিং থাকতো তাহলে আমাদের এইখানে থাকতো, একদম এই প্রথম পেজে। র্যাঙ্কিং থাকলে তো প্রথম পেজেই থাকবে, এটা তো না বোঝার কিছু নেই। মানে যদি র্যাঙ্কিং থাকে অবশ্যই আগে দেখাবে। তাহলে তো সবার আগে এমনিই দেখাবে, তার জন্য তো তাকে এই যে এরকম দেখাবে, এইটার আগেই দেখাইতো। তো এই কারণে বলেছি যে আমরা বুঝে ফেলেছি যে এটার আমাদের র্যাঙ্কিং নেই। তাহলে তারা, হ্যাঁ এই যে আমি দেখাই, দেখেন এবার ক্লিয়ার হবে। এই যে ক্যানভাতে যাই, দেখেন ক্যানভাতে, এইটা থেকে আপনি ভালো বুঝতে পারবেন যে র্যাঙ্কিং নেই আমরা কিভাবে বুঝলাম। আহা, ক্যানভা তো চলে আসলো, canva.com, জাস্ট ক্যানভা লিখে সার্চ করি। দেখেন ক্যানভা লিখে সার্চ করেছি, এইখানে একটা অ্যাড দিয়ে আসছে, আর এটা অ্যাড ছাড়া আসছে। এইটাতে ক্লিক করে কেউ যদি ক্যানভার সাইটে যায়, এই জন্য ক্যানভাকে পেমেন্ট করতে হবে না, এটাতে ক্লিক করে গেলে তাকে পেমেন্ট করতে হবে। সে কিন্তু অলরেডি র্যাঙ্কিং মানে র্যাঙ্ক পজিশনে আছে, তারপরেও সে অ্যাড ক্যাম্পেইন এখানে তারা রান করছে রেগুলার বেসিস। তো এইটাতে ক্লিক করলে তাকে অবশ্যই একটা পেমেন্ট করতে হবে গুগলকে, কিন্তু নিচে তাদের একটা র্যাঙ্কিং করানো আছে, অলরেডি ফার্স্ট পজিশনে আছে ক্যানভা কিওয়ার্ড। তাহলে ওইখানে ক্লিক করলে কিন্তু সে অবশ্যই কি হবে, এইখান থেকে তার পেজে যাবে, কিন্তু কোনো কস্ট হবে না। এটাতে ক্লিক করলে তার কস্ট হবে। আমি যদি এখন একটা ক্লিক করলাম শখের বশত, তার কিন্তু একটা পেমেন্ট দিতে হলো এটার জন্য। আমি যদি ক্লিক করে গেলাম, এটার জন্য তাকে একটা পেমেন্ট দিতে হলো, মানে গুগল নিয়ে নিবে। এখানে দেখেন অনলাইন ডিজাইন, এটা যদি লিখে সার্চ করেন সেক্ষেত্রে দেখবেন এই ক্যানভাটা আসার পসিবিলিটি অনেক বেশি। অনলাইন ডিজাইন, আমি এটা লিখে সার্চ কি আসছে, স্পেলিংটা মিস্টেক দিয়েছে। অনলাইন ডিজাইন না, এটা আসে না এটাতে, কিওয়ার্ডটাতে যদিও তাদেরটা আসছে কিন্তু অর্গানিকটা আসছে, পেমেন্টের এটা আসছে অনলাইন ডিজাইন মেড ইজি। এখন এটা ডিপেন্ড করে যে কিওয়ার্ডটা তারা জাস্ট এরকম কিওয়ার্ডের অনেকগুলো ফ্রেজ আছে যেগুলো আমরা দেখবো, যে কিওয়ার্ডের টাইপ, যে কিওয়ার্ডটা কিভাবে সার্চ করলে আমাদের আসবে, এটা দেখবো আমরা। তো এখানে ক্যানভা এটা থাক, এটা আমরা একটু পরে যখন ক্যাম্পেইনে যাই তখন আপনারা ভালো বুঝতে পারবেন এটা, যে আমরা কিওয়ার্ড কিভাবে সার্চ করলে আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা রান করেছি সেটা শো করবে, সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। যাই হোক, তাহলে আমরা যেটা বললাম যে তাদের এখানে র্যাঙ্কিং নাই, তারপরেও তারা ফার্স্ট র্যাঙ্কিং এ আছে শুধুমাত্র পেমেন্টের জন্য। মানে তারা এখানে গুগলকে পেমেন্ট করছে, তার কারণে গুগল এদেরকে ফার্স্ট পজিশনটা দিয়ে দিয়েছে। এইটাতে যদি ক্লিক করে যাওয়া হয়, এর বিনিময়ে তাদেরকে গুগলকে একটা পে করতে হবে, এবং ওইটাকে বলা হয় পিপিসি, মানে পার অডিয়েন্সের জন্য তাদেরকে একটা, এই পার ক্লিকের জন্য তাদেরকে একটা পেমেন্ট করতে হবে। স্যার এটা কত টাকা পেমেন্ট করতে হয়? এটা ডিপেন্ড করে, এটা অনেকগুলো ফ্যাক্টর আছে। আপনি ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। ধরেন এখানে যদি আপনার কম্পিটিটর অনেকগুলো থাকতো, এখানে কিন্তু একটা অ্যাড দেখতে পাচ্ছি আমরা, একটা অ্যাড। এখানে আমরা মাল্টিপল অ্যাডও শো করে, আমি এটা দেখাচ্ছি। এখানে ডিপেন্ড করে যে আপনার কত কম্পিটিটর আছে, তাদের উপর এই অ্যামাউন্টটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে, কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। আপনারা যখন গুগলের কিওয়ার্ড প্ল্যানার করেছিলেন, ওইখানে দেখবেন যে প্রত্যেকটা কিওয়ার্ডের আসপেক্টে রাইট সাইডে কিছু ডলার ছিল, ওইটা আমি দেখাই নেই, কিন্তু ডলার ছিল, আমরা একটু পরে দেখাবো। ওই যে ডলার অ্যামাউন্টটা, ওইটা হলো তার মিনিমাম ম্যাক্সিমাম, দুই ধরনের কস্ট থাকে। মিনিমাম কত হবে ওই কিওয়ার্ড যদি আপনি ক্যাম্পেইন রান করেন, ম্যাক্সিমাম কত হবে সেটা এখানে দেওয়া আছে। তারপর আমরা এখানে দেখাচ্ছি যে এটা দেখি, দেখুন এটা তো কোনো অ্যাডই আসলো না, কি কিওয়ার্ড দিয়ে যেতে পারে। কমেন্টস দেখুন, কোনো অ্যাড আসছে না আপাতত। যাই হোক, আমার কাছে কোনো কিওয়ার্ড নেই ওরকম যেটা দিয়ে আসলে আমার মানে মনে করতে পারতেছি না, হুট করে হয়তো চলে আসতে পারে কোনোটা, কোনটা দিয়ে বেশি আসে আমার বলতে পারতেছি না। যাই হোক, এখানে অনেক অ্যাড আসে, এরকম একটা না। আপনার কিওয়ার্ড যত কম্পিটিটিভ দিবেন, এখানে আপনার যত কম্পিটিটর থাকবে আপনার মতন করে এই কিওয়ার্ডের উপর, সেগুলো অনেক কিছু শো করবে। এইখানে শো করে আবার নিচের দিকেও শো করে। আপনারা যখন সার্চ করবেন এটা একটু মাঝে মাঝে খেয়াল করবেন, ওই উপরের দিকেও অ্যাড আসে, নিচের দিকেও অ্যাড আসে।
এখন এটা আপনি অ্যামাউন্ট চাইলে সিলেক্ট করে দিতে পারেন যে এত অ্যামাউন্টের বেশি খরচ হবে না, সেই ক্ষেত্রে আপনার ওই রিলেটেড কম্পিটিটর যারা আছে তাদের কাছাকাছি রাখবেন, মানে নিচের দিকে রাখতে পারেন। আর অ্যামাউন্টটা যদি আপনি দিয়ে না দেন সেক্ষেত্রে গুগল থেকে নির্দিষ্ট করে নিবে যে ওটার একটা নির্দিষ্ট কিওয়ার্ডের অ্যামাউন্ট আছে, যে মিনিমাম এত কাটে, ম্যাক্সিমাম এত কাটে। এখানে আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো দিয়ে ভ্যালু জাস্টিস করে আপনার পজিশনটা নির্ধারণ করা হয়, শুধু অ্যামাউন্টের উপর না, আপনার অ্যাকাউন্টেরও কিছু এই যে আপনার পেজের যে অর্গানিক ম্যানেজমেন্টটা, যেটা আমরা একটু অন পেজে চেঞ্জ দেখলাম, ওগুলো ঠিকঠাক থাকলে কম অ্যামাউন্টে আপনি সামনে আসতে পারেন, আবার ওগুলো যদি ঠিক না থাকে আপনার বেশি অ্যামাউন্টে আপনি নিচে চলে যেতে পারেন। এটার একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে এটা বের করতে হয়। তো যাই হোক, আমি যদি অনেকগুলো থাকতো দেখাইতে পারতাম, আমি আসলে ওরকম কোনো কিওয়ার্ডও খুঁজে পাচ্ছি না যেটা দিয়ে আপনি অনেকগুলো আসছে এখানে এরকম আসবে। তো এটা আপনারা যখন করবেন অনেক কিওয়ার্ড দিয়ে সার্চ করার সময় আপনারা দেখবেন যে নিজেরাই চেক করবেন যে অনেকগুলো আসছে এরকম। তো ওইগুলো ডিপেন্ড করে যারটা সর্ব মানে প্রথম পজিশনে থাকে তার ক্লিকের জন্য কিন্তু অ্যামাউন্টটা একটু অনেক ক্ষেত্রে বেশি কস্ট হবে নর্মালি, তারপরেরটাতে একটু কম কস্ট, এরকম আর কি। কম্পিটিটরের উপর ডিপেন্ড করে যে কতগুলো কম্পিটিটর এই কিওয়ার্ডের উপর অ্যাড দিচ্ছে। তো আমরা মোটামুটি দেখলাম যে এটা মানে একটা অ্যাড ক্যাম্পেইন থেকে আসছে। তো আমি একটু অ্যাড ক্যাম্পেইনটা জাস্ট একটু বেসিকটা দেখানোর চেষ্টা করবো, পুরাটা হয়তো ডিটেলস ওইভাবে বলতে পারবো না, আমরা জাস্ট একটু কিভাবে করতে হয় এটা আমরা একটু দেখাবো। এই পিপিসি অ্যাডটা, এটাকে বলা হয় গুগল অ্যাডস বা এটা সার্চ অ্যাড, মানে আমরা সার্চ দিচ্ছি এখানে আসছে। আর একটা হলো আপনার ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড কি, ধরেন বিভিন্ন পার্টনার প্রোগ্রাম আছে গুগলের, তো এদের এখানে আবার অ্যাড ক্যাম্পেইন শো করে বিভিন্ন পার্টনার সাইট। এখানে দেখেন দেখবেন যে অ্যাড আসে, এই যে একটা অ্যাড, এটা কিন্তু গুগল থেকে করা একটা অ্যাড, এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। এটা আপনারা দেখতে পাবেন যে এগুলো কিভাবে তৈরি করে এই অ্যাডগুলো। এছাড়াও দেখবেন আরো সাইটে অনেক ইমেজ দিয়ে অ্যাড আসে, এগুলো কিন্তু সেগুলো কিন্তু অ্যাড, এই যে এটা আসছে এটা কিন্তু একটা গুগলের অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, এখান থেকে আসছে। তো এগুলো হলো ডিসপ্লে অ্যাড, এগুলো কিভাবে করে আমরা একটু দেখব। তো এগুলো করার জন্য আমাদেরকে একটু আবার ওই গুগলের অ্যাড সাইটে ads.google.com ওইখানে যাইতে হবে, যেখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করেছিলেন। তো আমি একটু যাই, দেখি আমার এই অ্যাকাউন্ট না নতুন অ্যাকাউন্টে যাই। ads.google.com। তো আমি আমার একটা অ্যাকাউন্ট সাইন ইন করে ফেলছি, আমার এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই, আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনাদের এর আগে করে দেখিয়েছিলাম, এটা কিওয়ার্ড রিসার্চের সময় করে দেখিয়েছিলাম। আচ্ছা, এইখান থেকে অ্যাকচুয়ালি আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আগে, দেন আমি ক্যাম্পেইনে যাব। আপনাদের মতন আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, এর আগে আপনাদের যেভাবে দেখিয়েছিলাম। ওকে, আপনাদের তো এইভাবে দেখিয়েছিলাম। তো এইখান থেকে আমি দেখাচ্ছি যে কিওয়ার্ডের আসপেক্টে কেমন অ্যামাউন্ট আসে। আপনাদেরকে দেখিয়েছিলাম কিওয়ার্ড প্ল্যান। তো আপনাদের ফেসবুকে যেরকম ক্যাম্পেইন দেখিয়েছিলাম ওটা কিন্তু এটা কিন্তু গুগলের ক্যাম্পেইন। এইখান থেকে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করিয়ে দেখিয়েছিলাম। তারপরে ফেসবুকের অ্যাকাউন্টে বলেছিলাম যে আপনি কিভাবে কাস্টমারের থেকে মানে ক্লায়েন্টের থেকে আপনি তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারেন। এইখান থেকেও আমি দেখাবো যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি কিভাবে নেবেন, তারপরে কাজ কিভাবে করবেন সেটাও দেখাবো। একটু একটু করে আগার দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমরা এটাকে ক্রস করে দিব। এখানে আপনাদেরকে যেভাবে সার্চ করেছিলাম ওটা আগে দেখাচ্ছি। ফ্যাশন ট্রেন্ডস, এই যে দেখেন এইটার এই যে আপনার অ্যামাউন্ট কেমন খরচ হবে। মিনিমাম হলো মানে এটার টপ অফ পেজ বিট, মানে ম্যাক্সিমাম এটা লোয়ার রেঞ্জের মধ্যে টপ অফ পেজ বিট হলো $0.2, মানে
পার ক্লিকের জন্য এত, মানে সর্বনিম্ন দিয়েছে এত, সর্বোচ্চ আপনার অনেকে দিয়েছে $7.15 পার ক্লিকের জন্য। এক ক্লিকের জন্য $7.15 অনেকেই বিডিংটা করেছে। $7.15 খরচ হবে এরকম না, আপনি বিডিং এটা দিলে আপনার পেজের উপর কিছু একটা ক্যালকুলেশন করতে হয়, পেজের উপর ক্যালকুলেট করে ওই অ্যামাউন্টটা ওটা মানে এটা গুগল থেকে করে ক্যালকুলেট করে আপনাকে একটা অ্যামাউন্ট নিয়ে নেয়। তবে ম্যাক্সিমাম আপনার এটা যাবে, মিনিমাম আপনার এটা কস্ট হবে এই কিওয়ার্ড যদি আপনি ক্যাম্পেইনে রান করেন, এই কিওয়ার্ড যদি ক্যাম্পেইনে দেন। এটা আপনাদেরকে দেখাই নেই সেদিন, কারণ ওই দিন আমাদের এটা দরকার ছিল। যাই হোক, তাহলে আমরা কিভাবে এইখান থেকে ক্যাম্পেইনগুলো রান করি বা কিভাবে আপনাদের অ্যাকাউন্টে হ্যান্ড ওভার করি সেটা আমরা দেখব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটু আস্তে আস্তে একটু দেখব যে বিলিং, শুরুতে আসলে বিলিং যে আপনাদেরকে একটা বিল, মানে আমরা যে এখান থেকে পেমেন্টটা করবো অ্যাকচুয়ালি সেই পেমেন্টের তো বিলিংটা দিতে হবে। এটা করার জন্য আমাদেরকে বিলিংয়ে এসে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো আমরা এখানে আসি, আসার পরে দেখবেন যে আপনাকে একটা পেমেন্ট মেথডে অ্যাডের একটা অপশন দিবেন। এইখানে দুই ধরনের বিলিং হয়, একটা হলো ম্যানুয়াল আর একটা হলো অটোমেটিক। তো আমরা এটা একটু দেখে দেন আমরা ক্যাম্পেইনে চলে যাব। এখানে বিলিং এসছে, বিলিং কোন কান্ট্রি থেকে করবেন, কোন কারেন্সিতে করবেন, এটা কারেন্সি তো আমরা অলরেডি সিলেক্ট করে দিয়ে আসি। তো আমরা একটু করে দিই বাংলাদেশ, বাংলাদেশ তো দেওয়া আছে, দেওয়া আছে। নেম অফ দ্য অ্যাড্রেস, এই ডিটেলস দিবেন। হাউ ইউ পে, এই যে এখানে বলছি আমরা দুই ধরনের পেমেন্ট করতে, একটা অটোমেটিক্যালি পেমেন্ট আর একটা হলো ম্যানুয়াল পেমেন্ট। ম্যানুয়াল পেমেন্ট হলে কত ডলার পেমেন্ট করবেন, মানে অগ্রিম পেমেন্ট করতে হয়। এখানে কিন্তু ফেসবুকের মতো না, এরকম না যে ক্যাম্পেইন রান করবেন আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট হবে সেটা চার্জ করে নেবে। ওইটা করার জন্য আপনাকে অটোমেটিক করতে হবে, অটোমেটিকের জন্য আপনাকে মান্থলি ক্রেডিট কার্ড লাগে, আর ম্যানুয়াল পেমেন্টে আপনি প্রিপেইড কার্ডগুলো ইউজ করতে পারেন। এখানে আপনি কত ডলার পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে কার্ডের ডিটেলস দিতে হবে, মানে কার্ডের নাম্বার বা কার্ডের যা যা ডিটেলস সেই ডিটেলসগুলো আপনি দিবেন। দেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লিট করে সাবমিটে দিলে আপনার অ্যাকাউন্টটার কার্ডটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে ইয়াটা অ্যাড করবো কিভাবে, কি বলে ওটাকে, অ্যাক্সেস কিভাবে নিব। এই যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। যাতে একটু বেশি লোড নেয় গুগলের অ্যাডসের এটা। আচ্ছা, এটা হলো অ্যাড অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে গেলে আপনাকে এইখান থেকে কিসের মাধ্যমে অ্যাক্সেস নিতে চান সেই অ্যাক্সেসটা দিতে পারেন। দেখেন আমরা অ্যাডমিন করে দিচ্ছি, যাকে দিবেন তার ইমেল অ্যাড্রেস টাইপ করবেন, টাইপ করার পরে সেন্ড ইনভাইটেশন এটা দিয়ে দিলে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা তার অ্যাকাউন্টে অ্যাড হবে এবং তার অ্যাকাউন্টে এইখানে চলে আসবে। এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, আমাকে যদি কেউ একটা শেয়ার করে অ্যাড অ্যাকাউন্ট, তাহলে এখানে আরও একটা অ্যাড অ্যাকাউন্ট হবে। এভাবে আমাদেরকে ওই গুগল অ্যাড অ্যাকাউন্টের আপনি অ্যাক্সেস এখান থেকে নেবেন। নেওয়ার পরে আপনি সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, যে অ্যাড অ্যাকাউন্টে ক্লায়েন্ট হবে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ক্যাম্পেইনে চলে যাবেন। এখানে ওভারভিউ, এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করতে পারেন, আবার ক্যাম্পেইনে ক্লিক করলেও হবে। এইখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্যাম্পেইনটা রান করতে পারবেন। ক্যাম্পেইনে ক্লিক করলাম, এই যে প্লাস এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে নিউ ক্যাম্পেইন এটাতে আমরা ক্লিক করব। এখানে অনেকগুলো গোল আছে, কোন গোলের উপর আপনি ক্যাম্পেইন রান করতে চান। সেল, কোনো প্রোডাক্ট সেলিং এর জন্য এটা করবেন, লিডস এর জন্য এটা, ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর জন্য এটা, প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এখানে অ্যাপ প্রমোশন, লোকাল স্টোর ভিজিট, মানে আপনার লোকাল যে স্টোরগুলো আছে, এটা হলো মাল্টিপল যাদের স্টোর থাকে তাদের ক্ষেত্রে। তো আমরা যেটা করবো সেটা হলো ডিসপ্লে সার্চ। আমরা যেটা করবো যে আমরা যেটা দেখলাম পিপিসি সেটা হলো সার্চ, যাতে কেউ সার্চ দিলে গুগলে আমাদেরকে দেখে। আমরা সার্চে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখান থেকে আমরা কি করবো, ওয়েবসাইট ভিজিটর, আমাদের ওয়েবসাইটে ভিজিটর বাড়াবো। তাহলে আমি একটু ওয়েবসাইটটা সার্চ করি, আমরা একটু দারাজেরটা দিয়ে দিই। কোন ওয়েবসাইট ভিজিটর বাড়াবো সেটা সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ। এটা একটু সময় নেয়, নর্মালি সময় নিয়ে চলে আসবে। কই কই চলে আসবে। স্যার এগুলো ভিপিএন একটু তাড়াতাড়ি হয়। হ্যাঁ, ভিপিএন কানেক্ট হলে তো তাড়াতাড়ি চলে।
সায়ন বুঝিনি কি বললেন। বলে এরকম সাইট একটু ভিপিএন হয়তো একটু মানে ফাস্ট হয়। আচ্ছা যাই হোক, তো আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি সিলেক্ট করার পর আপনাদেরকে ফেসবুকে যেরকম ক্যাম্পেইন নেম দিয়েছেন ঠিক সেম ভাবে ক্যাম্পেইন নেম দেবেন এখানে। তো আমরা ক্যাম্পেইন নেম কিসের জন্য দিচ্ছি, সার্চ দিলাম। এখানে দুই ধরনের দেখাচ্ছে, দেখেন আপনি ডিসপ্লে অ্যাডও দিতে পারেন, এটাতে সার্চ অ্যাড। ডিসপ্লে অ্যাড তো অলরেডি দেখিয়েছি কিভাবে হয়, তো আমরা দুইটাই দিয়ে দিলাম, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড। লোকেশন সিলেক্ট করতে হবে, তো আমাদের কোন লোকেশন, সাপোজ বাংলাদেশ দিয়ে দিলাম। অন্য কোনো কান্ট্রি দিতে গেলে এখানে সিলেক্ট করে সেই কান্ট্রির নামটা এখানে সার্চ করবেন। ধরেন আমরা ক্যানাডায় দিই, ক্যানাডা থেকে সার্চ করবেন। সার্চ করার পরে সিলেক্ট করে দিলাম, তাহলে ক্যানাডা কান্ট্রি সিলেক্ট করবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ আপনার যেটা সিলেক্ট আছে সেটা দিতে পারেন, আরও চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন এখানে সার্চ করার মাধ্যমে। এরপর আসে হলো অডিয়েন্স আপনাকে সিলেক্ট করতে হবে। তো অডিয়েন্সে ক্লিক করলাম। অডিয়েন্স এখানে কারা, যারা আপনার এই আপনি যে কিওয়ার্ডটা দিচ্ছেন সেই কিওয়ার্ডের উপর ইন্টারেস্টেড পার্সনদেরকে আপনি এখান থেকে খুঁজবেন। এর পরবর্তীতে এসে আমরা দেখবো যে বয়স বা অন্যান্য যে জিনিসগুলো আমরা টার্গেট করি সেটা আমরা এখান থেকে দেখবো। তো এখান থেকে দেখেন ব্রাউজও করতে পারবেন চাইলে। এই যে হু আর দে ডিটেল ডেমোগ্রাফিক, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে আপনি যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ম্যারিটাল স্ট্যাটাস, এরকম আপনি ফেসবুকে যেরকম ডেমোগ্রাফিকগুলো পেয়েছেন এখানে ঠিক ডেমোগ্রাফিকের উপর পাবেন। তো সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি যে ফ্যাশন ট্রেন্ডস, এটা দিলাম। যে ফ্যাশনের উপরে যারা ইন্টারেস্টেড আমরা তাদেরকে টার্গেট করব। তো এখান থেকে আপনি এরকম মেন অ্যাপারেল এগুলো আপনি সিলেক্ট করে টার্গেট করলেন। আচ্ছা, আমাদের টার্গেটিংটা করলাম, এরপরে দেখি টার্গেটিং দিয়ে দিলাম। এরপর হলো আমাদেরকে বাজেট দিতে হবে। তো বাজেটে আমরা ক্লিক করলাম। এখানে আমরা কত ডলার বাজেট, সাপোজ আমরা এটাতে $10 বা $100 আমরা বাজেট দিয়ে দিলাম। এই যে এই ক্লিকের জন্য আপনার কত, মানে আপনার এই ক্যাম্পেইনটা থেকে মানে কিসের জন্য আপনার এটা একটু ফোকাস আপনাদের কিসে, আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিকের জন্য চার্জটা দিলাম। ওই যে যেটা বললাম যে ম্যাক্সিমাম কস্ট, আমরা বলেছিলাম যে কস্ট একটা মিনিমাম ম্যাক্সিমাম, এখানে আপনি ম্যাক্সিমাম কস্টটা সেট করে দিতে পারেন যে আমার ম্যাক্সিমাম কস্ট যেন 25 সেন্টের বেশি না হয়, এটা আপনি সেট করে দিতে পারেন। ঠিক আছে, যে আমার ম্যাক্সিমাম কস্ট হবে 25 সেন্ট, এর বেশি আমার হবে না। এর 25 সেন্ট দিয়ে দেখবেন যে আপনার কেমন রিচ মানে ক্লিক করছে। এরপর আস্তে আস্তে এটা বাড়াইতে হয় বা কমাইতে হয়, যদি বেশি আসে তখন একটু কমাই দেখতে পারেন কেমন আসছে, কস্টটাকে অপটিমাইজ করার জন্য। শো মোর সেটিং, এখানে আসলাম। এখান থেকে আপনি কনভার্সনগুলো অ্যাড করতে পারেন, যদিও এটা ওই যে পিকজেলের মতন কনভার্সন, এটা চাইলে অ্যাড করতে পারেন, এটা আমরা করছি না নর্মালি। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিই। এরপরে আমাদেরকে অ্যাড গ্রুপ সিলেক্ট করতে হবে। এইখান থেকে আপনার কম্পিটিটরের অ্যানালাইসিস করতে পারবেন, কম্পিটিটরের কিওয়ার্ড। ঠিক আছে, যে কম্পিটিটররা কি কিওয়ার্ড দিচ্ছে। সাপোজ এখানে আমরা অ্যাড গ্রুপ দিয়ে দিলাম যে ফ্যাশন ট্রেন্ডস। এখানে অনেকগুলো অ্যাড গ্রুপ সিলেক্ট করা যায়, ফ্যাশন ট্রেন্ডস 2021। তো এখানে আমরা দারাজ না, সাপোজ আমরা অন্য একটা কম্পিটিটরের দিচ্ছি যে askeddeal.com। এরা কি ধরনের কিওয়ার্ড সার্চ করে এদের ওয়েবসাইটে যায়, এগুলো এখান থেকে খুব সহজে আপনি বের করতে পারবেন। এখানে আসলাম, আসার পরে এখানে আপনি ইউআরএলটা দিয়ে দেন। ইউআরএলটা দিলে আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করবে। এই যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে, দারাজের জন্য এক ধরনের কিওয়ার্ড দিয়েছিল, এইখানে আপনাকে আর এক ধরনের কিওয়ার্ড এখানে শো করছে। ঠিক আছে, এরপরে আমরা এটা এক ধরনের অ্যাড গ্রুপ গেল, আপনি চাইলে আর এক ধরনের অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারেন, আর একটা, এইটা এগুলো একটা, এরকম আপনি আরো একটা মানে মাল্টিপল আপনি অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবেন চাইলে। তো আমরা একটাই দিলাম, 7 কন্টিনিউ দিই। এরপর আমাদেরকে অ্যাড ক্রিয়েট করতে হবে। অ্যাড বলতে যে কোন মানে কিভাবে দেখাবে, কেমন টেক্সট হবে সামনের দিকে, সেটা রিভিউটা আর কি। এই যে আমাদের যেরকম সার্চে দেখাচ্ছে সেরকম। তো আমাদের ডেস্টিনেশন যে ফাইনাল ইউআরএল সেটা আমরা দারাজে পাঠাবো তাদেরকে। তো দারাজের ইউআরএলটা এখানে কেমন শো হবে দেখেন, এখানে আমরা দিলাম daraz.com। সাপোজ এখানে ফ্যাশন দিয়ে দিলাম, ফ্যাশন। তারপরে এখানে দিলাম হলো যে এই যে আমাদের কেমন হবে দেখাবে, এটা কেমন হবে এটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটা কি কি পেজ যাবে। তাহলে আমরা এখানে দিলাম ফ্যাশন ট্রেন্ড, ফ্যাশন ট্রেন্ড, এরকম আপনি কি কিওয়ার্ড অ্যাড করে দিলে ভালো হবে। 2021 এটা দিন। এই যে দেখেন আমাদের কিওয়ার্ডটা এভাবে শো করবে। এরপর আসি হেডলাইনে। এই যে যেটা দেখতে পাচ্ছেন,
এই হেডলাইনে আপনাকে কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু দেখিয়ে আসি, যে কিওয়ার্ড বলেছিলাম সার্চটা বোঝাবো, এটা একটু থাকুক, আমরা একটু এখানে চলে আসি, কন্টিনিউ অ্যান্ড ডিসকার্ড। আচ্ছা, এইখানে কিওয়ার্ডে দেখেন কয়েক ধরনের সার্চ হয়, এই যেটা, এই সার্চগুলো আমি একটু ডিসকাস করে যাই, এটা একটু ইম্পর্টেন্ট আছে। একটা হলো দেখেন ব্রড সার্চ, একটা হলো কিওয়ার্ড ইকুয়াল টু ব্রড ম্যাচ, আর একটা হলো ফ্রেশ ম্যাচ, একটা হলো ফ্রেশ ম্যাচ দেখতে পাচ্ছেন, ফ্রেশ ম্যাচ, আর একটা হলো এক্সাক্ট ম্যাচ। এই তিন ধরনের অ্যাকচুয়ালি কিওয়ার্ড, আপনি কিওয়ার্ডকে তিন ধরনের করতে পারবেন। আপনি যদি এখন ফ্রেশ ম্যাচ কি, ব্রড ম্যাচ কি, আর হলো এক্সাক্ট ম্যাচটা কি, সেটা আমরা কি বলবো। এক্সাক্ট ম্যাচ হলো আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছেন ওই কিওয়ার্ড দিয়েই অ্যাকচুয়ালি, আমি একটু দেখাচ্ছি এক্সাক্ট ম্যাচগুলো কি। সাপোজ আমি এখানে ধরেন এই যে ফ্যাশন ট্রেন্ডস 2021, এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে, এটাকে যদি আমরা এক্সাক্ট ম্যাচ করে দেই, এইভাবেই হুবহুবভাবে যদি কেউ সার্চ করে, তখনই আমাদের ক্যাম্পেইনটা সামনে আসবে। যদি কোনো কিছু অ্যাড করে কিংবা লেস করে তাহলে আসবে না, এটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই কিওয়ার্ডের রোমটাতে আমি এই কিওয়ার্ডটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এক্সাক্ট ম্যাচের সিম্বলটা হলো, মানে সিম্বলটা হলো এরকম, আপনাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাইতে হবে এরকম। এটা হলো এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ যে আপনি যে কিওয়ার্ডটা দিলেন এই কিওয়ার্ডটা হুবহুব যদি কেউ সার্চ করে তাহলে আপনার ক্যাম্পেইনটা শুরু করবে। এরপর হলো ফ্রেশ ম্যাচ। ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ বলছি যে এখানে কোনো এক্সট্রা হওয়া যাবে না, কোনো কিছু চেঞ্জও হওয়া যাবে না, মানে এটা যদি 2021 এটা কেটে দিত তাহলেও আসবে না, আবার যদি এর থেকে অ্যাডিশনাল কিছু দেয় তাও আসবে না। এটা হলো এক্সাক্ট ম্যাচ। আর ফ্রেশ ম্যাচ হলো যে আপনার কিওয়ার্ডে এই যে যেটা দিলাম আমরা, ফ্রেশ ম্যাচের সিম্বলটা হলো এই যে আপনাকে এই ইয়াটা দিতে হবে, কোড যে চিহ্নটা সেটা আপনাকে দিতে হবে। তো এখানে ধরেন আমরা এটা দিলাম যে ফ্যাশন ট্রেন্ডস 2021, এটা আমরা দিলাম। এটা দিলাম কি, ফ্রেশ ম্যাচ। ফ্রেশ ম্যাচ মানে হলো এই তিনটা কিওয়ার্ডকে পাশাপাশি থাকতে হবে, তাছাড়া আরো অ্যাডিশনাল যা লিখে সার্চ করে করবে। এখানে তিনটা পাশাপাশি আছে, এরপরে হলো ইন বাংলাদেশ দিলাম, ইন বাংলাদেশ, তাহলেও আপনার ওই অ্যাডটা শো করবে যদি আমরা ফ্রেশ ম্যাচ দিই, কারণ ফ্রেশ মানে হলো পাশাপাশি থাকতে হবে। আর ব্রড ম্যাচ, এটাতে আপনার কিছু দিতে হবে না, ওই টাইটেলের মধ্যে থাকলেই হলো, মানে যেটা লিখে সার্চ করছি এই টাইটেলের মধ্যে থাকলেই হলো, এরকম পাশাপাশি থাকতে হবে এরকম না, যেরকম ফ্যাশন ট্রেন্ড ইন বাংলাদেশ 2021, এটা হলেও হবে, এটাও ব্রড ম্যাচের আন্ডারে পড়ে। তো আমরা নর্মালি যদি কোনো চিহ্ন না দিই সেটা ব্রড ম্যাচ পরে, ব্রড ম্যাচ থেকে নেয় এভাবে। তো আপনি যে বলেছিলাম যে সার্চ কিভাবে দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এটা শো করে, মানে আপনি কি কিওয়ার্ড দিয়েছেন কিভাবে সেটার উপর। আচ্ছা, এরপর আমরা তাহলে এখানে আসছিলাম, আমরা দেখলাম যে কিভাবে অ্যাকচুয়ালি ডিসপ্লেতে দেখাবে। এখানে এইটুকু দেখাচ্ছিলাম যে ফ্যাশন, এরপরে এখানে বলেছি ফ্যাশন ট্রেন্ড, ফ্যাশন ট্রেন্ড। আচ্ছা, এইভাবে আমরা দেখলাম আমাদের এখানে শো করবে এভাবে টাইটেল, এই ইয়াটা দেখলাম ইউআরএল। এরপর টাইটেল দেখেন অনলাইন শপিং স্টোর, এটা দিয়েছি আমরা, এটা হলো হেডলাইন অন। এরকম আপনি দেখুন প্রচুর হেডলাইন দিতে পারবেন ইচ্ছা মতো। তো আমরা কি দিলাম, প্রথমে অনলাইন শপিং স্টোর, বেস্ট অনলাইন স্টোর ইন বিডি। এই দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এগুলো কিন্তু আপডেট হচ্ছে, এই যে একটু দেখেন এই যে টাইটেল কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনি এভাবে আপনি টাইটেল কতগুলো দিতে চাচ্ছেন সেটা দিতে পারবেন। ট্রাস্টেড অনলাইন স্টোর, এটা হলো আপনার টাইটেল, ঠিক আছে, এই যে ট্রাস্টেড অনলাইন স্টোর। এভাবে আপনি আপনার টাইটেলগুলোকে সাজাইতে পারেন আপনার ইচ্ছা মতো। এরপরে আসলে ডেসক্রিপশন, এই যে যেটা দেখতে পাচ্ছেন নিচে লেখাটা, এগুলো ডেসক্রিপশন, এগুলো আপনি এই যে এদের যেগুলো দেওয়া আছে এভাবে আপনি সুন্দর করে ডেসক্রিপশনটা লিখতে পারেন। এখন এটা আপনারা মোবাইলে দেখবেন সার্চ করলে কেমন হয়, একটু এটা প্রিভিউ দেখতে পারবেন। দেখেন এটা মোবাইলে দেখলাম, এরপরে হলো ডেস্কটপে দেখি কেমন দেখা যাবে। ডেস্কটপ ভিউতে, এই যে ডেস্কটপে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে এইভাবে আসবে, এই যে এডি দিয়ে এইভাবে শুরু করবে। তো আমাদের সব শেষ হলে মোটামুটি আমাদের এই কাজটুকুই করতে হবে, ডেসক্রিপশন পর্যন্ত শেষ। দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা থাকলে, সবকিছু থাকলে আমাদের ক্যাম্পেইনটা আমরা এখন পাবলিশ করে দিতে পারবো। এটা কি বুঝেছি?
জি স্যার। এটা অ্যাকচুয়ালি ওই অ্যাড ক্যাম্পেইন গুগল অ্যাডস এর উপরে অনেক ক্লাস, অনেক বড় একটা টিউটোরিয়াল আছে। অনেক বড় বলতে অনেকক্ষণ আপনি চাইলে এটা করতে পারেন। এটা হলো ফেসবুকের চেয়ে অনেক বড়, মানে ডিটেলস বলাটা সম্ভব না। তারপরে আমরা যদি করতে চাই, নর্মালি কেউ করাইতে চায় আপনাদেরকে দিয়ে, তাহলে যাতে করতে পারেন বেসিকটা আমরা দেখলাম। তো এটা হলো পিপিসি, যে আপনি পে পার ক্লিকটা কিভাবে অ্যাড করবেন। এখন এর আরো গভীর ক্লাস আছে স্যার। হ্যাঁ, বুঝি নাই সায়ন। বলি অ্যাড ক্যাম্পিং এর আরো গভীর ক্লাস আছে, এত তাড়াতাড়ি মাথায় খুব একটা আসবে না। না না, এমনি জাস্ট আমি জাস্ট একটু মানে বেসিকটা একটু দেখালাম এখানে, ওটার অনেক ডিটেলস আছে। আচ্ছা যাই হোক, আমি যেটা বললাম যে আমরা তাহলে নর্মাল যে এসইও করে অপটিমাইজ করাটা, এসইও ভার্সেস পিপিসি দুইটাই তো আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? এসইওটা জি ভাইয়া। পিপিসিটা। জি স্যার। ওকে, মোটামুটি আজকে আমাদের এতটুকুই ছিল অ্যাকচুয়ালি। আমাদের নেক্সট ক্লাস হলো ব্যাকলিংক জেনারেশন। নেক্সট ক্লাসে আমাদের অনেকগুলো সাইট বা অনেকগুলো টপিক নিয়ে আমাদের ডিসকাস করতে হবে অফ পেজ এসইওর উপরে। তো আমরা নেক্সট ক্লাসটা ডিটেলসে দেখব। আজকে মোটামুটি এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ রায়হান। স্যার ব্লগার সাইট গুলো কি এসইও হয় না? মানে কোনো কিছু সার্চ দিলে তো ব্লগার কোনো পোস্টে আসে, তো ব্লগার থাকে। হ্যাঁ, ব্লগার সাইটই তো বেশি এসইও করতে হয়। ব্লগার সাইট তো ওরা অ্যাফিলিয়েট করে। এই যে ফ্যাশন ট্রেন্ডস, এগুলো সবই তো ব্লগার সাইট। এই দেখেন, আপনি সার্চ করেন, এগুলোতে যান, প্রত্যেকটাই ব্লগার সাইট পাবেন। আপনি যেগুলা কিওয়ার্ড দিয়ে দেন, ব্লগার সাইট ম্যাক্সিমাম আসবে। কারণ ব্লগার সাইটগুলাই সবচেয়ে বেশি ওরা এসইওর দিকে গুরুত্ব দেয়। কারণ এই সাইটগুলো এসইও করে বিক্রি করে দেয়, এখানে $1000 বিক্রি হয় এগুলো। আমার এখানে মনে হয় নেটে সমস্যা হচ্ছে। ব্লগার সাইটই এসইওর দিকে বেশি গুরুত্ব দেয়। দেখবেন প্রচুর ব্লগার সাইট সবগুলাই এসইও করা ম্যাক্সিমাম সাইট, বা তাদের টার্গেটই থাকে এসইও করে অডিয়েন্স নিয়ে আসবে। তারা হলো আপনার গুগলের থেকে টাকা নেবে। ব্লগার.কম তো মানে ব্লগার.কম দেখা যায় না তো, তেমন সবগুলো তো দেখি মানে অন্যান্য। ওই যে blogger.com, ওইগুলো বলতেছেন এক্সটেনশন লাস্টে, ওগুলো তো ফ্রি। ওগুলো আপনি এসইও করবেন কিভাবে? ওটা তো ফ্রি সাইট, আপনাকে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। স্যার ডোমেন হোস্টিং এগুলো মানে কেন কিনে সেটা? ডোমেইন হোস্টিং এগুলো তো মানে এসইও এর জন্য কিনে নাকি? না, ডোমেইন হোস্টিং মানে হলো যে একটা সাইট দেখতে পাচ্ছেন, এই সাইটের যে ইউআরএল ওইটা হলো ডোমেইন, আর এটাকে যে এই যে আপনি যে ফাইলগুলো আপলোড করেন, যে ফাইলগুলো শো করে সার্ভারে, ওইটা হলো হোস্টিং। এসইও যারা করে তারাও একজনের ওয়েবসাইটের উপরে এগুলো করে। এটা আপনাকে একজন অডিয়েন্স মানে একটা ক্লায়েন্ট হায়ার করতে পারে তার সাইটের জন্য এসইও করার জন্য, এরকম আর কি। মানে এমনি ব্লগার.কম এর কোনো পোস্ট এসইও করা যায় না কেন? এটাই নাই। না, তা করা যাবে না। শুনতে পাচ্ছি না। হ্যালো, ইউটিউবের কোন চ্যানেলকে কি এসইও করা যাবে? কিসের চ্যানেলকে? ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল হ্যাঁ এসইও হয়তো দেখবেন যে অনেক কিছু সার্চ করলে ইউটিউব চ্যানেল আসছে। আর আমরা যাদের যে বায়াররা এসইও করে নিবে তাদের নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে দিবে, সেখান থেকেই তো এই হ্যাঁ, তাদের নিজস্ব কিওয়ার্ড দিবে, তাদের নিজস্ব কিওয়ার্ড দিবে, নিজস্ব পেজ তৈরি করে দিবে, তাদের নিজস্ব যারা ব্লগ করে, লেখালেখি করে, তাদের যে ব্লগ লিখে তারা আপলোড করে দিবে, সবকিছু আপনাকে করে দিবে। ওইটাকে জাস্ট কোথায় চেঞ্জ করতে হবে, ওই আইডিয়াগুলো দিতে হবে, কোথায় গিয়ে ব্যাকলিংক জেনারেট করতে হবে, এগুলো আপনার কাজ। এগুলো আপনাকে রেগুলার বেসিসে করতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে ব্যাকলিংকটা শিখবো, তো মোটামুটি বুঝতে পারবো আরো ভালো করে। এসইও তো অ্যাকচুয়ালি অনেক বড় একটা কোর্স, অনেক বড় কোর্স। একটা বিষয় এই রিলেটেড, এই যে পিপিসি, পে পার ক্লিক, এই পে পার ক্লিক মানে যে ট্রাফিকরা ক্লিক করবে তাদের কাছ থেকে কি গুগল টাকা কেটে নেবে নাকি? আমি এই জায়গাটা একটু, গুগল টাকা কেটে নেবে, গুগলকে টাকা দিয়ে তাদেরকে রান করতে হবে। তাদেরকে টাকা দিবে?
মানে গুগলকে টাকা দিয়ে তাদেরকে রান করাইতে হবে এই ক্যাম্পেইন। ফেসবুকে যেরকম অ্যাড ক্যাম্পেইন রান করে টাকা দিতে হয় না ফেসবুককে, বুঝেছেন কি? আর একটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, মানে পেপার ক্লিকটা আসলে এই প্রত্যেকটা ক্লিকের এগেইনস্টে যে টাকাটা পাবে সেটা কি গুগল পাবে? অবশ্যই গুগল পাবে। আপনার ক্যাম্পেইনে কি ফেসবুকে কে পাইতো? ফেসবুক পাইতো না? আপনি যে ক্যাম্পেইন রান করেন ফেসবুকে বুস্টিং, জি, এখানে সেমনি সব জায়গাতেই ওই অথরিটি পায়। এখন গুগল আবার পার্টনার প্রোগ্রামে যখন ক্যাম্পেইনটা শো করায়, ডিসপ্লে অ্যাড যেগুলো দেখলেন, ওইখানে ক্লিক করলে তার অ্যাসপেক্টে ওই পার্টনার প্রোগ্রামের ওয়েবসাইটের অনারকে কিছু অ্যামাউন্ট দেয়। যদি সার্চ আমার একটা ভুল হ্যাঁ ধারণা ছিল এর আগে, একটা সেটা ভুল ধারণা এখন আমার মনে হলো যে কোনটা? পেপার ক্লিক বলতে হচ্ছে যে এটাও একটা মার্কেটিং সাইট, যে প্রত্যেকটা ক্লিকের জন্য এই অথরিটি টাকা পাচ্ছে, সেখান থেকে যারা ক্লিকের যে কাজ করতেছে তারা হয়তো বা এখান থেকে সেই টাকাটা ভাগ পাচ্ছে। হ্যাঁ, এরকম এটা 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 আবার এরকম একটা এরকম কাজও আছে। হ্যাঁ, যারা এই যে ক্লিকের মানে অনেক ক্ষেত্রে এরকম হয়, আমি দেখছি এরকম কাজ করতেও, যে এই ক্লিকের কাজ করে। আমি জানি না এটা আসলে কোন মার্কেটিং, কারণ আমার ওই সম্পর্কে অত বেশি ধারণা নাই। তাহলে আমার ধারণা ঠিক আছে, এটা ডোলেন্সার নামে একটা ইয়া ছিল আজ থেকে অনেক বছর আগে। হ্যাঁ, ওইখানে ওনাদের লিঙ্ক গুলা শেয়ার করলে আপনাকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা শেয়ার করলে ওই লিঙ্কে কেউ ক্লিক করলে আপনাকে পেমেন্ট করবে। ওয়েবসাইটে ভিউ আনার জন্য হ্যাঁ, এরকম করে থাকে আর কি অনেকেই। তো ওইটা করে এখনো করে। পোস্টিং ওইটা কেউ একজন, মানে আমি দেখছি কেউ একজন করে, কিন্তু ওইটার কাজ কি আমি জানি না আসলে, আমি পার্সোনালি ওটা বুঝি না ব্যাপারটা। যে 2012 সালে এই ঘটনাটা আমার চোখে পড়ছিল। আমার কিন্তু এটা অনেকে আমি মাইর কিছুদিন আগেও দেখছি এই কাহিনীটা। এটা মনে হয় সিপিএম মার্কেটিং কিছু একটা করে। হ্যাঁ, হতে পারে। এই যে সিপিএম রবিউল যেটা বলে না, এরকম হতে পারে যে সিপিএম মার্কেটিং। আমার সিপিএম মার্কেটিং এর কোনো আইডিয়া নাই আসলে। স্যার এই যে আমাদের এখানে তো শুধু বড় বড় এত কারা এগুলো কাজ করে। ওই তো এই কাজগুলো অনেকেই করে দেখি, মানে করে থাকবে আর কি। তো ওগুলা অন্য জিনিস, আর এই অ্যাড ক্যাম্পেইনটা অন্য জিনিস, পিপিসি এসইওর যে পিপিসি। আচ্ছা, এমনি সবার কি অবস্থা? ফাইবারের কি খবর? এবার একটা কথা বলছি, ওই ফাইবারটা অ্যাকাউন্টটাকে আপডেট করা যাবে না ভাই? আমার যে যে ইয়েটা ছিল, গিগটা ছিল, অন্য একটা মেয়ের গিগ ধার করে নিয়ে সেই সময় অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। ওটা ডিলিট করে ওই দিবেন। গিগটাকে আমি ডিলিট করে নতুন একটা গিগ। হ্যাঁ, ডিলিট করে নতুন করে দিবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গিগ দিয়ে কি ওয়েট করে থাকবো? আর কোনো হ্যাঁ, কাজ গিগ আছে? দিয়ে ওয়েট করে থাকবো না, গিগ দিয়ে বায়ার রিকোয়েস্ট দিব, গিগটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে। স্যার বায়ার রিকোয়েস্ট কিভাবে দিতে হয়? আমার ইউটিউব চ্যানেলে সবাই কি কানেক্টেড আছেন? জি স্যার, তাহলে দেখবেন আমি তো ওইখানে দেওয়া আছে যে কিভাবে বায়ার রিকোয়েস্ট দিতে হয়। আমি 7 দিন ধরে গিগ অ্যাক্টিভ করে বসে আছি স্যার। না না, বসে থাকলে তো হবে না, ওইটা চেক করে দিতে হবে। ইউটিউব চ্যানেল দেখবেন। এটা আসলে ডিপেন্ড করে পিয়ারু, যে বায়ার রিকোয়েস্টটা কিভাবে দিচ্ছেন, ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা। আবার নতুন অবস্থায় একটু সময়টা লাগবে, এটা সবাইকে মেনে নিয়ে আগাইতে হবে। তার আমার 70টার মতো হবে বাইরে। কয়টা হয়েছে রবিউলের? 70টা। সমস্যা নাই, আপনি কিভাবে দিচ্ছেন এটা আমাকে একটু স্ক্রিনশট দিয়েন একটা, আমি যদি ভুল থাকে দেখিয়ে দিব, এই পেজের মধ্যে দিয়েন। হ্যাঁ স্যার এই ফাইবার থেকে একটা একটা কোশ্চেন, হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে গিগ কি র্যাঙ্কিং করা যায়, যেমন এসইও করে হ্যাঁ, যেমন অবশ্যই। গিগ? যত অ্যাক্টিভ থাকবেন আপনি, যদি গিগের আমরা যে যে ট্যাগগুলো দেখিয়েছিলাম, লিঙ্ক, অবশ্যই যে লিঙ্কের কথা বলছি না, ওইখানেও কিন্তু লিঙ্ক আছে গিগের মধ্যে। ইউআরএল, গিগের ইউআরএলটা আপনি যে টাইটেল দেন, ওইটা টাইটেল কিন্তু ইউআরএল হয়ে যায়। ওই টাইটেলটা এই কারণে সুন্দর করে দিতে হবে। আর টাইটেল তো থাকেই, টাইটেল থাকে। তারপরে আপনার এই যে গিগের ট্যাগগুলো দেন, এগুলো কিন্তু অনেক হেল্প করে আপনার র্যাঙ্কিং করতে। এখন তো মোটামুটি বুঝলেনই র্যাঙ্কিংয়ের অন পেজের মধ্যে কী কী চেঞ্জ করতে হয়, আপনারটা এগুলো চেঞ্জ করবেন। ইমেজ যেটা দিচ্ছেন, ওই ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অল্টার টেক্সট সেট করা যায়, ইমেজ এসইও করা যায়। ঠিক আছে, যে ইমেজটা তৈরি করে দেন, ওটা হয়তো আমি জানি না আপনাদের ক্লাসে দেখিয়েছি কিনা। না দেখিয়ে থাকলে এটা আমি কোন ব্যাচের জন্য দেখাইছি, আমি ভিডিওটা ইউটিউবে দিব, আপনারা একটু দেখে নিন ইমেজ কিভাবে এসইও করে। হ্যাঁ স্যার, এই বিষয়ে একটু ভিডিওগুলো স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। ভালো হতো। হ্যাঁ, বলেন রবিউল। আর রেগুলার অ্যাক্টিভ স্যার। করতে হবে। স্যার এই যে বায়াররা, বায়ার রিকোয়েস্টে অনেক বায়ার বলে যে আমাকে ডিরেক্টলি মেসেজ দেন। স্যার মেসেজটাকে কেমনে দেব স্যার? ডিরেক্ট মেসেজ তো দেওয়া যাবে না বায়ারকে। প্রতিদিন অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। মেসেজ দিতে বলতেছে।
না না না, এরকম এরকম তো নাই, এরকম অপশন তো নাই। আর স্যার বায়ারের নেম দা কি স্যার ফাইবার সার্চ করলে কি আইডি ব্যান করার কোনো সম্ভাবনা আছে? না, কোনো সম্ভাবনা নাই। স্যার ওই দিন আমি একটা সার্চ দিলাম, আমাকে রেস্ট্রিক্ট একটা দেখাইলো, নোটিশ দেখাইলো। কিভাবে সার্চ করছেন? স্যার ওইখান থেকে কপি করে নিয়ে ওই স্যার গুগল ট্রান্সলেটে নিলেন একটা নাম চলে আসে এরকম ওইখান করবো না। থেকে আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় এটা। ধরেন আপনি যখন বায়ারের বায়ার পুরো রিকোয়েস্ট একটা নামটা পান, দেখাবেন। দেখেন তো কারো বায়ার রিকোয়েস্ট আছে কিনা, আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে বায়ারের ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করবো। আর এমনিতে বায়ারের পুরো নামটা বের করতে পারি, কিন্তু কিভাবে সার্চ দিব সেটা তো পারি না। আমি দেখাচ্ছি। পিয়ারুল, বায়ার কি আছে সামনে আশেপাশে, কি বায়ার রিকোয়েস্ট আছে কারো? থাকলে দেন, আর আমি তো কিছু থাকলে জানি না, স্ক্রিন শেয়ার কোথা দেন। থেকে আসে। স্যার আমার বাইরে রিকোয়েস্ট আছে হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। স্যার পোস্ট স্যার পোস্ট ডিসেবল, হ্যাঁ পারমিশন দিয়েছি। স্যার ফাইবারে একটা নোটিশ পাইছিলাম যে যে যদি গিগের মধ্যে ভিডিও দেওয়া যায় তাহলে নাকি 200% বাড়ে যায়। যখন আপনারা সার্চ করেছেন দেখেন এই যে এখানে একটা ইউজার নেম আসছে, মানে আমরা যখন ওই ইমেজ সহ সিলেক্ট করলাম এই ইউজার নেমটা আসলো। ইউজার নেমটা আমরা কপি করে নিব, কপি করে নিয়ে সার্চ বারে চলে যাব, সার্চ বারে ফাইবারে যাব, ফাইবার এখানে আসবো, আসার পরে এটুকু ডিলিট করে দিব, fiber.com জাস্ট এটুকু রাখবো, রাখার পরে আমরা ওইটা পেস্ট করে দিব, যে ইউজার নেমটা আমরা নিলাম সেই ইউজার নেমটা পেস্ট করে দিব, পেস্ট করে ইন্টার প্রেস করেন। দেখবেন ওটা ফেক বায়ার নাকি লিগ্যাল বায়ার, এবং বায়ার কোন দেশি বায়ার, কোনো কাজ করিয়েছে কিনা, নাকি আদৌ বায়ার নাকি সেলার, সব ডিটেলস পাবেন। এইখানে দেখেন আসছে এটা একটা বাংলাদেশি কোনো পার্সন যে নভেম্বর 2020-এ জয়েন করেছে, তার রেগুলার গিগ, তার মানে সে কি বায়ার? সেলার স্যার তার কাছ থেকে কোনো কাজ পাওয়ার পসিবিলিটি আছে? খুবই কম। তো এগুলো বাদ, অন্যগুলো দেখতে হবে আমাদেরকে। তাহলে এটা দেখেন, তারপরে 25 জন অফার দিছে, দেখছেন 25 জন পার্সন এটাতে অফার পাঠিয়েছে। স্যার আরেকটা বিষয় স্যার, এই স্যার ডিউরেশন যেটা আছে স্যার 3 ডেজ, স্যার এটা সে 3 দিনের মাঝে কাজটা করে দিতে বলতেছেন না স্যার? আমি বলি, এইটা বলি, আমি একটু আপনাদেরকে বায়ার রিকোয়েস্ট আর একটু ডিটেলস বলি। আপনি আগে এই বায়ার রিকোয়েস্টটা পড়বেন, এই পুরাটা পড়ে এইখানকার মেইন কি টাস্ক বলেছে সেই টাস্কটা বলবেন যে আপনি করতে পারবেন এবং ওটাতে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি প্রিভিয়াসলি করেছেন। এরপর ওই কাজটা করতে কত সময় লাগবে আপনি যদি করতে পারেন, অবশ্যই আপনার আইডিয়া আছে। এখন ক্লায়েন্ট এখানে 24 ঘন্টা দিই, আপনি যদি দেখেন যে এই কাজটা করতে আমার 1 সপ্তাহ লাগবে, আপনি ওইখানে 1 সপ্তাহ টাইম ডিউরেশন দিয়েই বিট করবেন। কথা কি বুঝেছি? ক্লায়েন্টরা আপনাকে জাস্টিফাই করার জন্য কিন্তু এখানে টাইমটা দিয়ে রাখতে পারে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার, জি। জি স্যার। এটা কিন্তু একটা টেস্ট করতে পারে। দিনের কাজ দিব 24 ঘন্টা, তারপরে বলবো তখন বুঝতে পারবে যে অরিজিনাল যারা এক্সপার্ট তারা বলবে না কোনোদিন এটা 24 ঘন্টায় করা যাবে, তার মানে ওটি বাদ, যে কয়েকটা 24 ঘন্টায় করছে ও কয়েকটা বায়ার রিকোয়েস্ট বাদ। আমার কথা ক্লিয়ার? জি স্যার। এই জিনিসগুলো খেয়াল রেখে আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাবো, তাহলে দেখবেন যে ভালো কিছু হচ্ছে। আর ওটাই দিব বাজেট, যেটা বাজেটটাও সেম জিনিস, যে এইটা করতে কেমন বাজেট লাগা উচিত, এটা আপনি নিজের কাজের উপর তো নিজের দক্ষতা আছেই। আপনি বলবেন যে আমি নতুন, আমার তো কাজের কোনো দক্ষতা নাই, সেক্ষেত্রে আমরা বলেছি যে মিনিমাম আপনি যদি 1 দিনের জন্য কাজ করেন একটা সোশ্যাল মিডিয়া চ্যানেলে, সেক্ষেত্রে সর্বনিম্ন যদি নেন $5। তো এখন আপনি হিসাব করে দেখলেন যে এই ব্যাটা আমাকে 1 মাস টাইম দিছে, এইখানে দিয়ে রাখছে $5, তাহলে কি আপনি সেই 1 মাসে $5 বিট করবেন? না স্যার, না করা যাবে না। আপনি যতটুকু পারবেন, আপনার অ্যামাউন্ট যতটুকু ততটুকুই দিবেন। এগুলো হলো টেস্টিং। এই যেটাও দেখেন বাংলাদেশি কোনো একজন হয়তো ভাইয়ের মানে বিট আর কি, তো এগুলো আপনারা দেখে দেখে বিট করবেন, তাহলে আপনার বিডিংটাও ঠিক থাকবে, ভালো ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।